আচ্ছা, তাহলে গত দিন পর্যন্ত আমরা টেনিসনের কবিতাগুলো শেষ করেছি। আহ, আর আশা করি তোমরা গালিভাস ট্রাভেলসটা পড়ছো, ওটাকেও শেষ করতে হবে। আজকে থেকে আমাদের পড়ার বিষয় হচ্ছে পয়েটিক্স, তাই তো? আচ্ছা, এই টেস্টটা নিয়েছিলাম, সবাই কি টেস্টটা দিয়েছো তো নাকি লিঙ্গুইস্টিক্সের? জি স্যার, টেস্ট দিছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন অরণ্যকর ব্রড কোশ্চেনগুলো শেয়ার করতে হবে, এটা দিয়ে দিব। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা এখন সরাসরি পয়েটিক্সটাতে চলে যাব, যদি লোটোসিটার্স বা টিথানাসের কোনো প্রবলেম না থাকে। এগুলো যেহেতু আমরা পড়েছি, টিথানাসের বিষয়টা শেষের দিকে তো করেছিলাম, যদি কারো প্রবলেম থাকে একটু বলতে পারো। যদি না থাকে আমরা সরাসরি কবিতাটাতে চলে যাব আর কি। আচ্ছা, তাহলে কারো সমস্যা নেই, তাই তো? আচ্ছা, তাহলে পয়েটিক্স বইটা কি সবার কাছে আছে? বইটা কি আছে সবার? জি আছে স্যার। স্যার। আচ্ছা, এটা তো আমরা সেকেন্ড ইয়ারে কিছু পড়েছিলাম। তো এখন যেহেতু আমাদের সিলেবাস ভিত্তিক, আমরা দেখতে পাচ্ছি যে পয়েটিক্সে রয়েছে 1 থেকে 14 চ্যাপ্টার, তারপরে হচ্ছে 24, আর একটা হচ্ছে 26, এই তো নাকি? তাহলে টোটাল হচ্ছে 16টা চ্যাপ্টার রয়েছে। কিছু চ্যাপ্টার একটু বড়, কিছু ছোট ছোট আছে। আমরা দ্রুত একটু পড়ে ফেলার চেষ্টা করব। আর বিশেষ করে ক্রিটিসিজম পড়তে গিয়ে আমরা টেক্সট তো পড়ছি, টেক্সটের ভিতরে দেখাচ্ছে কিছু কিছু রেফারেন্স থাকে, যেগুলো আমাদের মোটামুটি পরিচিত রেফারেন্স বা সেগুলো আমরা পড়বো, যেগুলো খুবই মানে ঐতিহাসিক বা অনেক সময় দেখা যাচ্ছে আননোন কিছু রেফারেন্স আছে, সেগুলো আমরা যতটুকু পারবো এড়িয়ে যাব। কারণ ওগুলো সম্পর্কে বিশ্লেষণ করে পড়তে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। এই জন্য ক্রিটিসিজমের ব্যাপারটা হচ্ছে মৌলিক যে ব্যাপারগুলো, যেগুলো আমাকে জানতে হবে সেগুলোকে ভালো করে বুঝে নেওয়া, এটাই হচ্ছে ব্যাপার। আর ক্রিটিসিজম খুব একটা কঠিন কিছু না, এটা বরং পড়তে ভালোই লাগে। কারণ এখানে এটা হচ্ছে একটা ডিবেটিং এর মতো, ঠিক আছে, ডিবেটের মতো। যেখানে দেখা যাচ্ছে কোনো একটা টপিক নিয়ে কেউ কিছু বলেছে, বা হচ্ছে সেটার বিরুদ্ধে ডিফেন্স করা, অথবা দেখা যাচ্ছে কোনো একটা বিষয়ের উপর ক্লিয়ার তত্ত্ব দেওয়া, যেমন পয়েটিক্সে আমরা পাবো। এখানে ট্র্যাজেডির বিষয় নিয়ে মেইনলি আলোচনা করা হয়েছে, এছাড়া এপিক নিয়ে আলোচনা করা হয়েছে। ট্র্যাজেডির যে সকল এলিমেন্টগুলো থাকে, হ্যাঁ, প্লট, ক্যারেক্টার, তাই না, স্পেকটাকল, এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে, যেগুলো আমরা সেকেন্ড ইয়ারে অন্তত দেখেছিলাম। সেকেন্ড ইয়ারে বিশেষ করে দেখা যাচ্ছে যে ইডিপাস রেস্ক পড়তে গিয়ে, হ্যাঁ, ইউনিটিগুলো আমরা দেখেছিলাম, সেগুলো এখানে আসবে। এখানে মেইন আলোচনাটা হয় মেইনলি ট্র্যাজেডি এবং এপিকের সিমিলারিটি এবং ডিফারেন্স নিয়ে। আর সেখানেই আমাদের ট্র্যাজেডির বিষয়টা যেহেতু চলে আসবে, ট্র্যাজেডি থেকেই মেইনলি কোশ্চেনটা থেকে থাকে, অনেক সময় কোশ্চেন থাকে ট্র্যাজেডির প্লট এগুলো কি, এগুলো এলিমেন্টগুলো কি, সেগুলো নিয়েই মেইনলি কোশ্চেন থাকে। তো যাই হোক, আমরা সরাসরি পড়াটা শুরু করি। আহ, তো আশা করি তোমাদের কাছে বই আছে। তো এখানে পোয়েট্রি অ্যাজ ইমিটেশন এখান থেকে মেনলি শুরু, এভাবে তারপরে চ্যাপ্টার 1 এখান থেকে আছে। তো আমরা শুরু থেকে একটু শুরু করব বিষয়টাকে বুঝে নেওয়ার জন্য, যে আসলে তিনি বিষয়গুলোকে কি বলেন। আর যেহেতু এটাকে ফার্স্ট পার্সন ন্যারেশন, মানে এরিস্টটল তার নিজের মতো করে বিষয়গুলোকে বলার চেষ্টা করেছেন, সেই হিসাবে আই বা এরকম কিছু প্রোনাউন ইউজ করার মাধ্যমে তিনি বলছেন, মানে কোনো একটা বিষয়ের উপর তিনি তার মতামত দিচ্ছেন বা লেকচার দিচ্ছেন বলে আমরা মনে করব, ঠিক আছে। আর এখানে অনেকগুলো বিষয় আসবে, যেগুলো আমরা ধীরে ধীরে বুঝে নেওয়ার চেষ্টা করব, তবে মনোযোগী হতে হবে ক্রিটিসিজমের ক্ষেত্রে, যাতে তথ্যগুলো ঠিকমতো বোঝা যায়। আচ্ছা, আমার কথা তো ঠিকমতো শোনা যাচ্ছে নাকি? হুম। জি স্যার। আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। তাহলে পোয়েট্রি অ্যাজ ইমিটেশন, তাহলে আমরা শুধু পোয়েট্রি না, যে কোনো লিটারেচারই হচ্ছে কি ইমিটেশন না? বলো তো, সব কিছুই যে সাহিত্যকর্মগুলো আমরা লিখছি, এগুলো কি আসলে সরাসরি কারো জীবনী থেকে তুলে ধরা, নাকি আমরা সমাজে যা কিছু দেখি তার একটা, মানে কি বলবো, মিক্সিং উপস্থাপনা, কোনটা?
যদি কারো সরাসরি আমরা জীবনী তুলে ধরি তখন সেটা কি আর সাহিত্য বলা যাবে না ইতিহাস হয়ে যাবে সেটা বলো? যদি কারো জীবনী আমরা তুলে ধরি সেটা তো তাহলে হিস্ট্রি হয়ে যাবে, তাই না? সেটা ইতিহাস হয়ে যাবে। বায়োগ্রাফি হয় তো। হ্যাঁ, বায়োগ্রাফি হয়ে যাবে। কিন্তু সাহিত্যে হচ্ছে কোনো একটা বিষয়কেই তুলে ধরা সমাজের, সেটা কারো জীবনী হতে পারে কিন্তু একদম সরাসরি বলা না, কথাগুলোকে একটু বিভিন্ন ধরনের লিটারেরি বা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে, তারপরে বিশেষ কোনো জানরা দিয়ে ওই বিষয়গুলোকে তুলে ধরা। আমরা দেখেছি যে সমাজের বিভিন্ন বিষয়গুলোকে বিশেষ করে আমরা নভেলেও দেখি, পোয়েট্রিতেও দেখি, এসেতেও দেখি, তাই না? যেমন আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম শুটিং অ্যান এলিফ্যান্ট, সেখানে দেখা যাচ্ছে যে এসে আকারে, তাই তো, মানে রাইটার তার বার্মিজ মানে বার্মাতে কলোনিয়ালিজমের ব্যাপারটা তুলে ধরেছেন। এছাড়া দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর তার লেটারের মাধ্যমে কলোনিয়ালিস্টিক ব্যাপারটাকে কিছুটা তুলে ধরেছেন। এইভাবে প্রত্যেকেই তার, এগুলো হচ্ছে কি, যেমনটা যেমন সেটাকে তুলে ধরা হয়েছে, কিন্তু যেহেতু এটা সাহিত্যিক একটা ব্যাপার দিয়ে তুলে ধরা হয়েছে সেটা লিটারেচারের মধ্যে এসেছে। তা নাহলে এই তত্ত্বগুলো কলোনিয়ালিজম কিন্তু ইতিহাসেরও একটা অংশ, ফিলোসফিরও একটা অংশ, ঠিক আছে? তো সে সাহিত্যের অংশ হিসাবে তো আছেই। তো এইভাবে বিষয়গুলোকে আমাদের দেখতে হবে। তো দেখো, পোয়েট্রি অ্যাজ ইমিটেশন, ইমিটেশন হিসাবে পোয়েট্রি কিভাবে কাজ করে বলছে, আন্ডার দ্য জেনারেল হেডিং অফ দ্য আর্ট অফ পোয়েট্রি। তাহলে জেনারেল হেডিং, যে যদি আমরা পোয়েট্রিকে এই যে পোয়েট্রি অ্যাজ ইমিটেশন, এটা একটা জেনারেল হেডিং। এখানে পোয়েট্রির আর্ট সম্পর্কে যদি কথা বলতে চাই তাহলে অ্যারিস্টটল কি বলছেন, আই প্রপোজ নট অনলি টু স্পিক অ্যাবাউট দিস আর্ট ইটসেলফ, বলছে আমি শুধু এই আর্ট সম্পর্কেই কথা বলতে চাচ্ছি তা নয়, বাট অলসো টু ডিসকাস দ্য ভ্যারিয়াস কাইন্ডস অফ পোয়েট্রি অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ফাংশনস। তাহলে পোয়েট্রি তো আমি আলোচনা করবই, তার সাথে সাথে বলছি পোয়েট্রি একটা আর্ট হিসাবে যদি শুধু কথা বলি তাহলে মূল কথাগুলো আসে না, সেই জন্য এছাড়া যে বিভিন্ন ধরনের পোয়েট্রি রয়েছে সেটা নিয়েও কথা বলতে হবে, এবং সেই বিভিন্ন ধরনের পোয়েট্রির ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, সেগুলো দিয়ে কি হয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। আচ্ছা, তো দেখো, পোয়েট্রি যদি আমরা ইংলিশ হিস্ট্রির কথা ভাবি সেকেন্ড ইয়ারে, তাহলে ওল্ড ফর্ম কোনটা বলো তো? সাহিত্যের ওল্ড ফর্ম কোনটা, জানরা কোনটা, একদম ওল্ড, বলতে পারবা? পোয়েট্রি স্যার। হ্যাঁ, পোয়েট্রি অবশ্যই। ইংরেজি সাহিত্যের যে আমরা একটা নাম পেয়েছিলাম, ইংরেজি সাহিত্যের একদম অ্যাংলো সেকশন পিরিয়ডের একটা এপিকের নাম পেয়েছিলাম, মনে আছে সেটা? বিয়ল। হ্যাঁ, তাহলে সেটা কিসে লেখা? ভার্সে লেখা নিশ্চয়ই, তাই না? এপিক তো এক ধরনের পোয়েট্রি। তাহলে পোয়েট্রি ফর্মেই মেইনলি এসেছে। আর ওটা হচ্ছে ওল্ড ফর্ম, যেখানে মানুষজন কি করতো, কিছু বার্ড ছিল বা কবি ছিল যারা এই সকল গল্প কাহিনী বানাতো, বানায়ে এলাকায় এলাকায় গিয়ে গান শুনিয়ে তারা কি কি করতো, জনগণকে এন্টারটেইন করতো, ঠিক আছে? তো তো সেই বিষয়গুলো কিন্তু এখানে আসবে। আর যেহেতু অ্যারিস্টটল বলছে পোয়েট্রির কথা, তার নিশ্চয়ই অ্যারিস্টটলের সময় ছিল। আমরা যখন পোয়েট্রিকে পেয়েছি, বিয়ল্পটা পেয়েছি, তখন আমাদের অ্যাংলো সেকশন পিরিয়ড, ইংরেজি সাহিত্যে 450 সালের বা এই সময়ের দিকে, তাই না? আর অ্যারিস্টটলের জন্ম কি তার থেকে আরো 800 বছর আগে, তাই না? আমরা যদি গ্রিকে ধরি এবং তার জন্ম ব্যাপারটা যদি ধরি, যদি আমরা বিসিতে যাই তাহলে প্রায় 300-400 এই সময়ে তার জন্ম। তাহলে এদিকে যদি হয় 450 বছর, ওদিকে যদি হয় 350-400 বছর, তাহলে তো প্রায় 800 বছর আগে, নাকি? তাহলে 800 বছর, ইংরেজি সাহিত্য শুরু হওয়ার 800 বছর আগেও অ্যারিস্টটলের সময়ে কিন্তু গ্রিসে এই যে পোয়েট্রি ছিল। এ কারণেই তিনি পোয়েট্রি সম্পর্কে কিন্তু মতামত দিচ্ছেন। হ্যাঁ, পোয়েট্রি কি জিনিস, কত প্রকার, এই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু কথা বলছেন। হ্যাঁ, তাই বলছে টু ডিসকাস দ্য ভেরিয়াস কাইন্ডস অফ পোয়েট্রি অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ফাংশন, মানে পোয়েট্রিগুলো কোনটা কি কাজে লাগে সেগুলো নিয়ে কথা বলা হবে। দ্য টাইপস অফ প্লট স্ট্রাকচার দ্যাট আর রিকোয়ার্ড ইফ আ পোয়েম ইজ টু সাকসিড, এবং একটা পোয়েমকে সাকসিড হতে হলে কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স দরকার, তার সাথে কি কি ধরনের প্লট দরকার। দেখো, প্লটটাকে কিন্তু তিনি বেশি গুরুত্ব দিয়েছেন সবগুলোর ক্ষেত্রেই, সে গল্প হোক, সেটা ড্রামা হোক, সেটা পোয়েম হোক। আচ্ছা, বাইরে থেকে কোনো সাউন্ড যাচ্ছে বলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার বাড়ির পাশে একটু কাজ চলতেছে তো, অন্য বাসার, তাও তো একটু সাউন্ড হতে পারে, একটু খেয়াল করে যদি থাকে একটু বলবা। আচ্ছা, তার বলছে দ্য নাম্বার অ্যান্ড নেচার অফ ইটস কনস্টিটিউয়েন্ট পার্টস, কি কি পার্ট থাকবে, সিমিলারলি এনি আদার মেটার্স দ্যাট মে বি রিলেভেন্ট টু আ স্টাডি অফ দিস কাইন্ড। তাহলে কয়েকটা বিষয়, প্রথম হলো কি, যে একটা প্লট যেটা পোয়েমের সাকসিড হতে লাগে, এই কথাগুলো একটু খেয়াল রাখবা, দাগিয়ে রাখবা, যে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল
হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আ পোয়েট্রি টু বি সাকসেসফুল, তাই তো? সেটা হচ্ছে কি আমরা বললাম প্লট স্ট্রাকচার। এছাড়া রয়েছে কি আরও যে সকল কনস্টিটিউয়েন্ট পার্ট রয়েছে সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। সিমিলারলি অ্যানি আদার ম্যাটার্স, তাই তো? আরও অন্যান্য বিষয় থাকতে পারে যেগুলো এই পোয়েট্রির সাথে মানে পোয়েট্রি স্টাডি করার ক্ষেত্রে রেলিভেন্ট। আই শ্যাল বিগিন ইন দ্য ন্যাচারাল ওয়ে, দ্যাট ইজ বাই গোয়িং ব্যাক টু ফার্স্ট প্রিন্সিপালস। তাহলে আমাকে প্রথম প্রিন্সিপালসের দিকে যেতে হবে। তাই এখানে দেখো এবার কথাগুলো আসছে। তাহলে এখানে তিনি যেটা বলতে চান জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি কথা, যে যদি আমরা পোয়েট্রি বা এর আর্ট নিয়ে কথা বলতে চাই তাহলে এর কিছু ক্যারেক্টারিস্টিক্স ফাংশন রয়েছে, বিভিন্ন ধরনের পোয়েট্রি রয়েছে যেগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। হ্যাঁ, আর পোয়েট্রি সম্পর্কে রিলেভেন্ট যা কিছু আছে সেগুলো নিয়ে আমাদের জানা উচিত, তাহলে আমরা বিষয়টাকে বুঝতে পারবো। এখন দেখো এপিক অ্যান্ড ট্র্যাজিক পোয়েট্রি, তারপর হচ্ছে কমেডি টু, dithyrambic poetry, and most music composed for the flute and the lyre can all be described in general terms as forms of imitation or representation. তাহলে এখানে তিনি ট্র্যাজিক পোয়েট্রি বলো, এপিক পোয়েট্রি বলো, কমেডি বলো বা ডিথিরাম্বিক পোয়েট্রি বলো বা অথবা যে কোনো ধরনের গান বলি আমরা, যে গানগুলো যেগুলো বিশেষ করে ফ্লুট বা লায়ারের জন্য কম্পোজ করা হয়, সবগুলোরই মাধ্যম হলো কি, মানে কাজ হলো কি, সমাজের বিষয়গুলোকে ইমিটেট করা। ওহো, আচ্ছা। তো দেখো আমরা যেখানে আসছি যে তাহলে পোয়েট্রির একটা বড় ব্যাপার কি, যে যেটাই হোক না কেন তার কাজ হচ্ছে কি, দিস পোয়েট্রি ইজ আ ফর্ম অফ ইমিটেশন, তাই তো, আর রিপ্রেজেন্টেশন, সেটা সমাজের কোনো বিষয়। বলতেছে হাউএভার দে ডিফার ফ্রম ওয়ান অ্যানাদার ইন থ্রি রেসপেক্টস, কিন্তু কবিতাগুলো একটা থেকে আরেকটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা তিনটা বিষয়ের ক্ষেত্রে। এখন সেই তিনটা বিষয় কি দেখো, আইদার ইন ইউজিং ডিফারেন্ট মিডিয়া ফর দ্য রিপ্রেজেন্টেশন, অর ইন রিপ্রেজেন্টিং ডিফারেন্ট থিংস, অথবা ইন রিপ্রেজেন্টিং দেম ইন এন্টায়ারলি ডিফারেন্ট ওয়েজ। দেখো তিনটা বিষয়, একটু কি কেউ ধরতে পারছো কি বলতে চাচ্ছে এই জায়গায়? প্রথমটা হচ্ছে either in using different media for the representation, or in representing different things, or in representing them in entirely different ways। মানে কি বলতে চাইলো, এখানে সবগুলোরই কাজ হচ্ছে রিপ্রেজেন্টেশন করা, কিন্তু একটা কবিতা আর একটা থেকে আলাদা। কিসের কারণে? এই তিনটা বিশেষ কারণে। এখন এটা কি কেউ আমাকে একটু বুঝিয়ে দিতে পারবা যে কি বলতে চেয়েছে এখানে? কেউ কি বলতে পারবা, বলো, চেষ্টা করো একটু। স্যার, একটা হচ্ছে উপস্থাপনা করে বিভিন্ন মাধ্যমে, আর একটা করেছে বিভিন্ন জিনিসের মাধ্যমে, আর একটা হচ্ছে সম্পূর্ণ আলাদা ভাবে। হুম, কাছাকাছি আর একটু বিষয় আছে। হুম, দেখো প্রথমটা হচ্ছে ইউজিং ডিফারেন্ট মিডিয়া ফর দ্য রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশনের জন্য বিভিন্ন মিডিয়া ইউজ করা, মানে মাধ্যম ইউজ করা। একটা হচ্ছে প্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশনের একটা মাধ্যম থাকবে, মাধ্যমটা হবে ডিফারেন্ট। তাহলে এখানে হ্যাঁ, মনে করো বিষয়টা এক, টপিকটা এক, তাই তো, কিন্তু মাধ্যম হচ্ছে কি ভিন্ন। যেমন হচ্ছে আমি ধরলাম যে আমার টপিকটা হচ্ছে রিলিজিয়ান, এই রিলিজিয়ান বিষয় নিয়ে আমি লিখবো, কিন্তু আমার টপিক মানে মিডিয়া বা পোয়েট্রির ফর্মটা হবে আলাদা আলাদা। পোয়েট্রির ফর্মটা হবে আলাদা আলাদা, ঠিক আছে, সেটা হচ্ছে মিডিয়া আলাদা। আর একটা হচ্ছে ইন রিপ্রেজেন্টিং ডিফারেন্ট থিংস, আর একটা হচ্ছে মিডিয়াই এক, তাই তো। মিডিয়া এক হতে পারে, পোয়েট্রি ফর্মটা এক হতে পারে, কিন্তু সে রিপ্রেজেন্ট করবে ভিন্ন ভিন্ন জিনিস, যেমন হচ্ছে রিলিজিয়ন, পলিটিক্স, তাই তো, ইকোনমি। এই তাহলে হচ্ছে কি, একটা হচ্ছে মিডিয়া ডিফারেন্ট, আর একটা হচ্ছে আমার জিনিসটাই ডিফারেন্ট যেটাকে আমি রিপ্রেজেন্ট করব, ঠিক আছে তো। আর একটা হলো
দেখো আবার বলছে কি ইন রিপ্রেজেন্টিং দেম ইন এন্টায়ারলি ডিফারেন্ট ওয়েজ, অথবা ওই একই জিনিসকে আমি রিপ্রেজেন্ট করব কিন্তু আবার মিডিয়াম এক থাকবে, আবার আমার জিনিসও এক থাকবে, যে একই টপিক, যেমন আমি বললাম হচ্ছে রিলিজিয়ান, তাই তো রিলিজিয়ান আমার টপিক এক, মানে যাকে আমি রিপ্রেজেন্ট করছি। আমার মিডিয়া হলো কি, এটা হলো লিরিক, লিরিক এক, ঠিক আছে তো। কিন্তু আমি ওই বিষয়টার যে রিপ্রেজেন্ট করব সেটার কোন পার্টটাকে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে তো। মানে জিনিসের আবার ডিফারেন্ট থিংস, একটাই টপিক, একটাই মেইন টপিক, কিন্তু তার ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপারগুলোকে আমি তুলে ধরছি। তার মানে এখানে অনেক ব্যাপার থাকতে পারে, তাই তো। টোটাল তিনটি ভাগে ভাগ করে, একটা হচ্ছে মাধ্যম ভিন্ন হতে পারে, আর একটা হচ্ছে মাধ্যম এক কিন্তু জিনিস ভিন্ন হতে পারে, আর এক জায়গায় মাধ্যম এক জিনিসও এক, কিন্তু সেটাকে আমি আর একজন যেভাবে তুলে ধরেছে সেই টপিকটাকে আমি তার অন্য ব্যাপারটা হিসাবে তুলে ধরতে পারি অন্যভাবে। আমি সম্পূর্ণ এক কবি যেভাবে ধরেছে, আর একজন দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্যভাবে তুলে ধরেছে এই ব্যাপারটা। তার মানে রিপ্রেজেন্টেশনটা এই তিনটা ব্যাপারে মেনলি ঘটে থাকে। তাহলে আমি একটা টপিক ধরছি, সেই টপিকটাকে আমি কিভাবে তুলে ধরবো, কোন মাধ্যমে তুলে ধরবো, এবং তার কোন বিষয়টাকে তুলে ধরবো, বা তার কি একদম অপোজিট না সিমিলার বিষয় তুলে ধরবো, সেই বিষয়গুলো কিন্তু বলা হয়েছে। যেমন হচ্ছে আমরা যদি দেখি যে কলোনিয়ালিজম নিয়ে আলোচনা করা হয়েছে, কলোনিয়ালিজম নিয়ে আলোচনা করা হয়েছে, তার ভিতরে আমরা যদি ফার্স্ট ইয়ারে ধরি, তাহলে আব্রাহাম লিঙ্কন এবং মার্টিন লুথার কিং জুনিয়র, এদের মিডিয়া কি আলাদা না একই? বলো তো বিষয়টাকে। মিডিয়া দুইজনই কি লেকচার ভিত্তিক আলোচনা করেছে না? লেকচার না দুইজনেরই ওটা? হ্যাঁ স্যার। দুইটা হ্যাঁ, দুইটা দুজনেরই লেকচার ডিসিপ্লিনারই ছিল। কিন্তু লেকচার, তাই তো। কিন্তু ওটা কলোনিয়ালিজম, বা কলোনিয়ালিজম বলতেছি যে কি হচ্ছে ব্ল্যাকদের নিয়ে কথা বুঝেছিলাম বলেছে। স্যার। হ্যাঁ, এমনকি আমরা যদি বলি শুধু ওটাই না, আমরা যদি আবার নেলসন ম্যান্ডেলার ওটাতে যাই, লং ওয়াক টু ফ্রিডম, এটাও কি লেকচার না? নাকি বই লেখা, কোনটা? ওটা কিন্তু বই, তাই না? তিনি ওই যে অটোবায়োগ্রাফি, লং ওয়াক টু ফ্রিডম, ওটা 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 কিন্তু লেকচার না, ওটাতে অটোবায়োগ্রাফি। কিন্তু সবারই কাজ হচ্ছে কি ওই যে বর্ণ বৈষম্যের এই জায়গাটাকে টাচ করা, ঠিক আছে তো। তাই বলতেছে যে ওদের টপিক এক, কিন্তু দেখাচ্ছে মিডিয়া হচ্ছে আলাদা, কিন্তু টপিকটা দেখো একই, ঠিক আছে। আবার এমন হতে পারে যে আহ, দেখাচ্ছে আমরা যদি শ্যালাই কম্পেয়ার দি টু সামার, না ওটা না, হচ্ছে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, আর একটা হচ্ছে রবার্ট হেরিকের হচ্ছে টু ড্যাফোডিল। দুইটাই কিন্তু ড্যাফোডিল নিয়ে কথা বলা হয়েছে, দুটাই লিরিক, দুটাই লিরিক, তাই না? মিডিয়া হচ্ছে কি দুটাই লিরিক, এবং রিপ্রেজেন্টেশনের থিমটা একই, তাই তো। যে আমি প্রকৃতির ব্যাপারটার মাধ্যমে আনন্দ পাবো না দুঃখ পাবো, সেটা প্রকৃতি নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু রিপ্রেজেন্টেশনটা কি সম্পূর্ণ আলাদা না? একজন ড্যাফোডিলকে দেখে দুঃখ পাচ্ছে, আর একজন ড্যাফোডিলের ফুলের ডান্সিং দেখে সে আনন্দ পাচ্ছে। এই জিনিসটা কি সম্পূর্ণ আলাদা না? বলো তো, কি মনে হয়? হ্যাঁ স্যার। হ্যাঁ, বিষয়টা দেখো সম্পূর্ণ কিন্তু দুজনের চিন্তা ভাবনা আলাদা, একই ফুল, কিন্তু দুইজন দুই দৃষ্টিভঙ্গিতে তাকিয়েছে। তার মানে ওই ড্যাফোডিলকে আমি রিপ্রেজেন্ট করছি, বাট ইন এন্টায়ারলি ডিফারেন্ট ওয়েজ, কে একদম পুরো ভিন্ন। একজনের হচ্ছে স্যাডনেসের সোর্স হিসাবে কাজ করেছে, আর একজনের জায়গায় দেখা যাচ্ছে যে না সে খুবই মনোমুগ্ধ, হ্যাঁ, যে এত সুন্দর জিনিস সেগুলো একদম মানে সে ভবিষ্যতে ইমেজ হিসাবেও তার মনে আসলে পারে, সে একাকিত্বের মধ্যে সেখানে একটা আনন্দ খুঁজে পায়। হ্যাঁ, তিনি বলতেছেন ব্লিস অফ সলিটিউড, তাই তো, যে একাকিত্বের একটা বিশেষ আশীর্বাদ বা বন্ধু বা সঙ্গী সেই হিসাবে। তার মানে কি দেখা যাচ্ছে যে ওদের আবার মিডিয়া এক, রিপ্রেজেন্টেশনের থিং এক, কিন্তু রিপ্রেজেন্ট করছে সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। তাহলে এরকম ভাবে ইমিটেশনটা হতে পারে পোয়েট্রির বা যে কোনো লিটারেচারের এই তিনটা মাধ্যমে। এবং এখান থেকে এখানেই দুইজন দুটাই লিরিক, কিন্তু দুটাই একই ধরনের লিরিক নাকি একজন আরেকজন থেকে আলাদা? হলো হচ্ছে দে ডিফার ফ্রম ওয়ান আনাদার ইন থ্রি রেসপেক্টস, কোনো না কোনো দিক থেকে সেটা আলাদা হয়। তার মানে দুটাই কিন্তু লিরিক পয়েম, রবার্ট হেরিকের আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, কিন্তু একজন প্রকৃতির প্রতি ভালোবাসা দেখিয়েছে, তাই তো, স্ট্রং একটা লাভ বা অ্যাট্রাকশন দেখিয়েছে, আর একবার এক ধরনের মানে কি প্রকৃতিকে তাকালেই স্যাড একটা ইমেজ কিন্তু তিনি পেয়েছেন। তাহলে এই কথা কি বোঝা যাচ্ছে? এই তিনটা বিষয় কি কি বুঝতে পারছো কিনা? কোনো সমস্যা আছে বুঝতে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন যদি কেউ না বুঝতে পারো বলো। তাহলে এখানে তিনটা বিষয়, একটা হচ্ছে মিডিয়াম ভিন্ন, যে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করবো সেগুলো ভিন্ন,
অথবা যে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করবো মিডিয়া এক হলেও জিনিস এক হলেও তাদের অবস্থানটাকে আমি ভিন্নভাবে তুলে ধরবো, রিপ্রেজেন্টিং দেম ইন এন্টায়ারলি ডিফারেন্ট ওয়েজ, ভিন্নভাবে, হ্যাঁ, এরকমটা হতে পারে। তো একটু বোঝানোর চেষ্টা করলে একটু ভালো করে বুঝে নেবা। থিওরি ভিত্তিক যেহেতু বিষয়গুলো একটু জায়গা মতো কিছু কিছু জায়গাতে একটু ভালো করে বুঝে নিতে হবে। কিছু আছে জেনারেল আলোচনা জাস্ট, আর কিছু জায়গা আছে এই জায়গাতে আমাকে একদম পুরো ফোকাস দিতে হবে যাতে আমি নিজের মতো করে বিষয়গুলোকে বুঝতে পারি। হ্যাঁ, এবার হচ্ছে দ্য মিডিয়া অফ পোয়েটিক ইমিটেশন। তাহলে প্রথমে তাহলে আমরা কি আলোচনা করব? তাহলে আমরা এখানে তিনটা জিনিস পেলাম। একটা হচ্ছে মিডিয়া, একটা হলো মিডিয়া, একটা হলো রিপ্রেজেন্টেশন অফ ডিফারেন্ট থিংস, আর একটা রিপ্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়ে। তাহলে আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে মিডিয়াগুলো কি। তাহলে পোয়েটিক ইমিটেশনের মিডিয়াগুলো কি সেটা আমরা একটু দেখি। তাহলে মিডিয়াগুলো কি দেখো হচ্ছে সাম আর্টিস্ট whether by theoretical knowledge or by long practice, কেউ হচ্ছে তত্ত্বগত দিক থেকে হোক অথবা প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে হোক, can represent things by imitating their shapes and colors, and others do so by the use of the voice. ভয়েস মানে কণ্ঠস্বর না, মানে গানের মাধ্যমে তারা তুলে ধরতে পারে। সেটা যে কোনো ভাবে কেউ some artist, তারা হচ্ছে some artist can represent things by imitating their shapes and colors and others, তাই তো? দেখো তাহলে হচ্ছে others মানে অন্য আরো আর্টিস্ট রয়েছে, do so by the use of the voice। তাহলে কেউ হচ্ছে শেপস এবং কালার্স দিয়ে রিপ্রেজেন্ট করে, আবার কেউ হচ্ছে কণ্ঠস্বর দিয়ে রিপ্রেজেন্ট করে। তাহলে যারা শেপস বা কালার্স দিয়ে কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করে তাদেরকে আমরা কোন ধরনের আর্টিস্ট বলি? বলো, সবাই তো আর্টিস্ট, হ্যাঁ? কেউ হচ্ছে পাথর কেটে মূর্তি তৈরি করে, সেটাও আর্টিস্ট। কেউ রং তুলি দিয়ে ছবি অঙ্কন করে, সেটাও আর্টিস্ট। কেউ গান রচনা করে, একই জিনিসকে রিপ্রেজেন্ট করে, সেটাও আর্টিস্ট। তাহলে যারা শেপস এবং কালার্স দিয়ে ইমিটেট করে তাদেরকে আমরা কি বলি? স্যার পেইন্টার। পেইন্টার, তাই তো? হ্যাঁ, পেইন্টার ইমিটেট দেয়ার শেপস এন্ড কালার্স। এটা হচ্ছে এক ধরনের, সেটা হচ্ছে প্র্যাকটিস করে হোক বা থিওরিটিক্যাল নলেজ দিয়ে হোক, তারা একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারে। অন্যদিকে আদার্স ডু সো বাই দ্য ইউজ অফ দ্য ভয়েস, আর যারা কণ্ঠস্বর দিয়ে রিপ্রেজেন্ট করে তাদেরকে কি বলা হয় থাকে? সিঙ্গার। সিঙ্গার, তাই তো? হ্যাঁ, সিঙ্গার যারা মোটামুটি দেখা যাচ্ছে গান কম্পোজার, গান রচনা করে বা গান গেয়ে। অন্যদিকে ইন দ্য আর্টিস্ট আই হ্যাভ স্পোকেন অফ দ্য ইমিটেশন, আর আমি যে আর্টিস্টদের নিয়ে কথা বলতে যাচ্ছি আর কি, আমি যে আর্টিস্টদের নিয়ে কথা বলতে যাচ্ছি তারা হলো কি, অফ দ্য ইমিটেশন ইজ প্রোডিউসড বাই মিনস অফ রিদম, ল্যাঙ্গুয়েজ এন্ড মিউজিক। আর আমি যাদেরকে নিয়ে কথা বলতে যাচ্ছি তারা ইমিটেট করে হচ্ছে কিসের মাধ্যমে? রিদম, ল্যাঙ্গুয়েজ এন্ড মিউজিকের মাধ্যমে। বলছে দিস বিং ইউজড আইদার সেপারেটলি অর ইন কম্বিনেশন। তাহলে এই তিনটা জিনিসকে তারা একত্রে ইউজ করতে পারে অথবা মাঝে মাঝে সেপারেটলিও ইউজ করতে পারে। শুধু রিদমের মাধ্যমেই তুলে ধরা সম্ভব, বা শুধু ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তুলে ধরা সম্ভব, শুধু মিউজিকের মাধ্যমে তুলে ধরা সম্ভব, আবার তিনটাকে আমরা একসাথেও দিতে পারি, তাই না? যেমন আমরা যদি বলি যে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটা তো মেইনলি একটা কবিতা ছিল, তাই তো? তাহলে যখন সেটা কবিতা তখন কিন্তু সেটা শুধু রিদম, ওর ভিতরে রিদম আছে, রাইম আছে এবং ল্যাঙ্গুয়েজ আছে। রিদম, রাইম, ল্যাঙ্গুয়েজ, তার ভিতরে কোনো মিউজিক নাই। যখন আমরা মিউজিক দিচ্ছি তখন সেটা কি হয়ে যাচ্ছে বলো? ও মানে বাধা হলে সাহিত্য পড়াতে গিয়ে মানে ইন্টারাকশন হলেই যত ঝামেলা, হ্যাঁ, খুবই ঝামেলা। মানে একটা লাইন থেকে বের হয়ে গেলে আবার চলে আসতে। যাক, তাহলে আমরা দেখলাম কি যে আমি যেটা বলতেছিলাম যে আমাদের জাতীয় সঙ্গীত, তাই না? জাতীয় সঙ্গীতটা মেইনলি হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা। তা যখন আমরা সেটা কবিতা হিসেবে পাঠ করব বা পড়বো তখন সেখানে থাকবে হচ্ছে রিদম আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তাই না? রিদম এবং ল্যাঙ্গুয়েজ থাকবে। কিন্তু যখন সেটাকে আমরা আবার করছি কি সঙ্গীতে রূপান্তর দিচ্ছি তখন সেখানে রিদম, ল্যাঙ্গুয়েজ এবং মিউজিক দুটো একসাথে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে এই যে যেটা আমাদের অ্যারিস্টটল যেটাকে সাপোর্ট করতে যাচ্ছে বা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছে সেটা হচ্ছে কি পোয়েট্রি নিয়ে। তাহলে পোয়েট্রির মাধ্যমগুলোকে তিনি মেইনলি বললেন যে কিভাবে আমরা আসলে এই ইমিটেশনটাকে তৈরি করতে পারি বা প্রোডিউস করতে পারি। তারপর হচ্ছে দাস দ্য আর্ট অফ দ্য ফ্লুট এন্ড দ্য লায়ার কনসিস্ট অনলি ইন মিউজিক এন্ড রিদম। তাহলে যদি আমরা মনে করো আমার জাতীয় সঙ্গীত যেটা সোনার বাংলাকে আমরা শুধুমাত্র
মিউজিক এবং ফ্লুট দিয়ে বাজালাম। ফ্লুট মানে হচ্ছে কি বাঁশের বাঁশি, তাই তো? তো এখানে কি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন আছে? বলো তো। যখন কোনো কিছু আমি পিয়ানোতে বাজাবো বা ফ্লুটে বাজাবো বা লায়ার দিয়ে বাজাবো, তখন সেখানে থাকবে শুধু মিউজিক এবং রিদম। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে না, তাই না? আমরা হয়তো আঁচ করতে পারি যে আমরা এই সুরটা বাজাচ্ছি বা এই সুরটা একজন বাজাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি, তখন মিউজিকে চলে গেল। তাহলে রিদম এবং মিউজিক দুটো মিলে হয়ে গেল, এবং তার ভিতর দিয়েও কিন্তু আমরা আমাদের একটা আবেগকে তুলে ধরতে পারি। অথবা as does any other of the same type such as that of the pipe, সেটা পিয়ানো হতে পারে, পাইপ হতে পারে, তাই না? ফ্লুট হতে পারে। মানে মূল কথা হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন আমরা কোনো কিছুকে বাজাবো, তাই তো, বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন কোনো কিছুকে ইমিটেট করব, সেখানে আমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে না, তার শুধু হচ্ছে মিউজিক এবং রিদম। দ্য ইমিটেটিভ মিডিয়াম অফ ডান্সার ইজ রিদম অ্যালোন। আর অন্যদিকে যারা ডান্সিং এর মাধ্যমে তুলে ধরে, মনে করো একই জিনিসের উপরে ডান্স করছে, তাই না? আমরা জানি যে এই যে মাইম ডান্স আছে, যেগুলো আছে না কিছু, যে সেখানে মিউজিকও লাগে না, ল্যাঙ্গুয়েজও লাগে না, শুধু তাদের বডি মুভমেন্টের মাধ্যমে তারা কিন্তু একটা বিষয়কে তুলে ধরে। সেখানে আমাদের কি লাগছে? শুধু শুধু রিদম লাগছে, তাই বুঝলে রিদম অ্যালোন। তাই বুঝলে ইমিটেটিভ অফ মিডিয়াম অফ ডান্সার্স ইজ রিদম অ্যালোন আনসাপোর্টেড বাই মিউজিক, যেখানে কোনো মিউজিক থাকে না। For it is by this manner in which they arrange the rhythm of their movement that they represent man's character and feeling and action. তার মানে তারা ওই ডান্সিং এর মাধ্যমে কিন্তু মানুষের ক্যারেক্টার, ফিলিং বা অ্যাকশনকে তুলে ধরতে পারে। তাহলে যখন ডান্সারের বিষয় আসছে, তখন কিন্তু সেখানে শুধু রিদম আসছে, সেখানে ল্যাঙ্গুয়েজও আসছে না, সেখানে কিন্তু মিউজিকও আসছে না, তাই না? ল্যাঙ্গুয়েজও আসছে না, মিউজিকও আসছে না, শুধু আসে কি রিদম। তার মানে এই যে রিদম, ল্যাঙ্গুয়েজ বা মিউজিক কোনোটার ক্ষেত্রে তিনটাই লাগছে। তাহলে যখন আমরা কবিতা হিসেবে পাঠ করছি, তখন কি কি লাগছে বলো? কবিতা বা গান, তখন রিদম, মিউজিক, ল্যাঙ্গুয়েজ তিনটাই লাগছে নাকি? জি স্যার। আবার যখন আমরা শুধুমাত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে বাজাচ্ছি, সেখানে শুধু আছে রিদম এবং মিউজিক। আর যখন ওটাকে আমি আবার ডান্সিং এর মাধ্যমে তুলে ধরবো, সেখানে শুধু লাগছে রিদম। তার মানে কি, যে এই ক্ষেত্রে যখন আমরা লিমিটেড ব্যাপারটা আসবে, তখন তিনটার মধ্যে তিনটা লাগতে পারে, অথবা যে কোনো একটা লাগতে পারে। তাহলে এখন কবি যেটা নিয়ে কথা বলবেন, সেটা হচ্ছে পোয়েট্রি নিয়ে, যেখানে আমরা শুধু কি পাবো দেখো, দ্য ফর্ম অফ আর্ট দ্যাট ইউজেস ল্যাঙ্গুয়েজ অ্যালোন। অতএব যেখানে শুধু ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, যেখানে মিউজিকও নাই, রিদমও নাই, whether in prose or verse, সেটা প্রোজে হোক আর ভার্সে হোক। ভার্স আইদার ইন আ মিক্সচার অফ মিটার অর ইন ওয়ান পার্টিকুলার কাইন্ড, সেটা মিটার দিয়ে হোক অথবা মিটার না দিয়ে হোক। তাহলে দেখো প্রোজে হোক বা ভার্সে হোক, অথবা সেখানে মিক্সার, আইদার ইন মিক্সার অফ মিটার অর ইন ওয়ান পার্টিকুলার কাইন্ড, অথবা মিটার দিয়ে মিক্সার করে হোক অথবা মিটার না দিয়ে হোক, হ্যাজ আপ টু প্রেজেন্ট বিন উইদাউট আ নেম, এ পর্যন্ত কোনো নাম দেওয়া হয়নি তার। এই যে পোয়েট্রি বলে যে নামটা আমরা করছি কবির সময়, তখন কিন্তু তার কোনো নাম দেওয়া হয়নি। যে তাহলে যেটা আমরা শুধুমাত্র রিদমের মাধ্যমে করছি, ডান্সিং এর মাধ্যমে, অথবা যেটা মিউজিক এবং রিদম দিয়ে করছি, সেটা মিউজিকের মাধ্যমে, কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে ইমিটেটটা আমরা করব, সেটা প্রোজ আকারে হোক বা ভার্স আকারে হোক, যেটা এ পর্যন্ত চলে এসেছে, তাই বলছে হ্যাজ আপ টু দ্য প্রেজেন্ট, মানে এ পর্যন্ত বিন উইদাউট আ নেম, তার কিন্তু কোনো নাম দেওয়া হয়নি এ পর্যন্ত। ঠিক আছে, কোনো নাম দেওয়া হয়নি। তাহলে কি করা যায়? দেখো আবার গেল কারেন্ট চলে। আস্তে তো বিশাল সমস্যা, কয়দিন ধরে খুব সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আবার কারেন্ট গেল, মানে খুব সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে কয়দিন ধরে, যত যত ঝামেলা। এদিকে গরম, ক্লাসগুলো ঠিক মতো নিতে পারছি না। এটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো। এটা বন্ধ করো, দাঁড়াও। এত সমস্যা আবার, এদিকে সাউন্ড। আচ্ছা, তো ঠিক আছে, শোনা যাচ্ছে তোমার কথা নাকি? জি স্যার। এবার আবার
আচ্ছা, তো ঠিক আছে। তাহলে এই পর্যন্ত তো বিষয়টা বোঝা গেছে, তাই না, যে আমরা তাহলে এখানে তিনি আর্টিস্টদেরকে তিনটা ভাগে টোটাল ভাগ করেছেন। একটা হচ্ছে যারা তাদের পেইন্টিং, যেটা বলা হচ্ছে পেইন্টিং এর মাধ্যমে কোনো কিছুকে ইমিটেট করা, আর একটা শুধু কণ্ঠস্বরের মাধ্যমে, তাই তো, কণ্ঠস্বর মানে কি মুখ বলার মাধ্যমে একটা ইমিটেশন করা, যে আমি একটা গল্প বলছি কাউকে, হ্যাঁ, মুখে ভয়েস দিয়ে, যে আমি দেখেছি, হ্যাঁ, আমি এই শুনেছি, সেগুলোকে ভয়েসের মাধ্যমে একটা জিনিস ইমিটেট করা। আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মিউজিক এবং রিদম দিয়ে ইমিটেট করা। আবার এই রিদম, মিউজিক এবং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে আবার আলাদা আলাদা ওই যে বললাম না মিডিয়াম ভিন্ন, তাই না, আমরা যদি মিডিয়াম নিয়ে কথা বলছি সেটাকে রিদম দিয়ে, ল্যাঙ্গুয়েজ নাকি মিউজিক দিয়ে। এবার মিউজিকের মধ্যে যখন আসছি তখন এক ধরনের, যদি রিদম দিয়ে আসি তাহলে এক ধরনের, কখনো ল্যাঙ্গুয়েজ মিউজিক একসাথে। তাহলে এখন যেটা নিয়ে কথা বলা হচ্ছে সেখানে শুধু ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন আমরা কথা বলি, যেমন আমরা একটা, যেটা বললাম আমরা প্রোজ, পোয়েট্রি যা কিছু পড়ছি এগুলো জাস্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। কখনো কখনো এর সাথে মিউজিক লাগিয়ে বা রিদম লাগিয়ে আমরা কি করছি, সেটাকে গানে রূপান্তর করছি, হ্যাঁ, যেটা উদাহরণটা বললাম। তাই বলছে তাহলে এখন ল্যাঙ্গুয়েজ দিয়ে এ পর্যন্ত যা কিছু ইমিটেট করা হয়েছে, বলছে এ পর্যন্ত কোনো নাম দেওয়া হয়নি, সেগুলোকে আসলে কি নামে ডাকা যায়। হ্যাঁ, দেখো বলছে ফর we have no common name that we can apply to the prose mimes of Sophron অথবা Generax, তাই তো, অথবা the Socrates dialogue, or to composition employing iambic trimeters or elegiac couplets, elegiac couplet or any other meters of this type। মানে বলতেছে যে মাইম যেমন আছে, মাইম তো আমি আগে বলেছি, তাই তো, যে মুখাভিনয় মানে জাস্ট মুখে ফেসের অভিনয়ের মাধ্যমেও অনেক সময় দেখা যাচ্ছে কোনো কিছু বলা হতে পারে। এটা আমার হচ্ছে প্রোজ মাইমস, তাই তো, যে আমি প্রোজিক ওয়েতে আমি তুলে ধরবো, কিন্তু এগুলোকে দেখা যাচ্ছে সরাসরি সিঙ্গেল কোনো নাম দেওয়া হয়নি। তাই বলছে যে উই ক্যান সে অনলি দ্যাট পিপল অ্যাসোসিয়েট পোয়েট্রি উইথ দ্য মিটার এমপ্লয়েড or speak for example of elegiac poets or epic poets, they call them poets। তাহলে বলছে কি, দেখো তাহলে যারা লিখছে বা যে সকল মানুষ এই ধরনের poet, দেখো we can all say only that people associate with poetry with the meter employed, মানে যাদের এই মিটারের মাধ্যমে বা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো কিছু তুলে ধরছে, সেই সকল লোকজনকে আমরা কি নামে ডাকছি, হয় এলিজিয়াক পোয়েট বলছি অথবা এপিক পোয়েট বলছি। মানে তৎকালীন শুধুমাত্র এই বিষয়গুলো ছিল, they call them poets, মূল কথা হলো। হ্যাঁ, however not from that fact that they are making imitations, but indiscriminately from the fact that they are writing in meter। তাহলে তাদেরকে পয়েটস কেন বলা হচ্ছে, কারণ তারা কি ভিন্নভাবে ইমিটেট করছে নাকি একই জিনিসকে ইমিটেট করছে। বা হয়তো তারা দেখা যাচ্ছে একজন, ওই যে বললাম যে বাংলাদেশের কেউ ছবি আঁকছে রং তুলি দিয়ে, আর একজন বাংলাদেশ সম্পর্কে সুন্দর একটা অনুচ্ছেদ লিখেছে, হ্যাঁ, অনুচ্ছেদ লিখেছে, তাই তো, সেটা ওই যে বলছে সেটা প্রোজে হোক আর ভার্সে হোক, যেহেতু they are making imitation, তাই তো, বলছে not from the fact that they are making imitation, তারা যে শুধু ইমিটেট করছে বলতে আমরা তাদেরকে পয়েট বলছি তা নয়, বরং কোনটার কারণে তাদেরকে আমরা পয়েট বলছি বলতো একটা জিনিস, সেটা কোনটাকে বললো, বলো। তার মিটারে লিখছে জন্য মিটারে, তাই তো, বলছে but indiscriminately from the fact that they are writing in meter, কারণ তারা মিটারে লিখছে বলে তাদেরকে পয়েট বলা হচ্ছে। মিটার মানে কি, সেখানে একটা কি থাকবে, রাইম থাকবে, তাই না, রাইম রিদম থাকবে, যেটার মাধ্যমে ওটাকে মানে উপস্থাপন করা হবে। তাহলে তারা লিখছে ল্যাঙ্গুয়েজ দিয়ে, কিন্তু এখানে মিটার ইউজ করেছে, মিটারের মাধ্যমে একটা গানের বা সুরের একটা ভাব চলে আসছে। এই জন্য তাদেরকে আমরা কি বলে রাখছি, পয়েট বলে রাখছি। এখন যদি কেউ এলিজি লেখে তাকে বলছি এলিজিয়াক পয়েট, আর কেউ যদি এপিক লেখে তাহলে আমরা তাকে এপিক পয়েট বলছি। তার মানে এখানে মেইন পার্থক্যটা হলো কি, যে অন্যান্য যে সকল মিডিয়াগুলো আছে, সেটা পেইন্টিং হোক, সেটা মিউজিক বা সং হোক, অথবা আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ভার্স বা হচ্ছে আমাদের প্রোজ হোক, সেটাকে আমরা যেহেতু মিটার ইউজ করছি বলে রাইটারদেরকে আমরা পয়েট বলছি। For it is customary to describe as poets even those who produce medical and scientific works in verse। দেখো চিন্তা করো, হচ্ছে ওই সময়ে, তৎকালীন সময়ে যারা মেডিকেল বা সায়েন্টিফিক ওয়ার্কও প্রডিউস করতো তাদেরকে পয়েট বলা হতো। ঠিক আছে তো, দেখো for it is customary to describe as poets even those who produce medical and scientific works in verse। তাহলে ভার্সে যদি মানে মোটামুটি ভার্সে লিখলেই তাদেরকে আমরা কি বলছি, পয়েটস বলছি। সেটা তত্ত্বগত যাই হোক, তাই তো, মেডিকেল হোক আর সায়েন্টিফিক ওয়ার্ক হোক। দেখো তারপরে সায়েন্সের ব্যাপারটা অ্যারিস্টটলের সময় ছিল নাকি,
দেখো সায়েন্সের ব্যাপারটা কিন্তু এরিস্টটলের সময়েও ব্যাপারটা কিন্তু সে তখন থেকে উঠে এসেছে কাজগুলো। তো যাই হোক, তাই বলছে যে আমাদের টপিক যাই হোক না কেন, যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছি সেটা যাই হোক না কেন, আমরা লিখছি কিভাবে সেটা দিয়ে আমরা পয়েন্ট বিবেচনা করছি। তার মানে মিটার দিয়ে লিখলে তাকে আমরা পয়েন্ট বলবো, সেটা যাই হোক না কেন, মাধ্যম আমার মানে টপিক আমার যাই হোক না কেন। হ্যাঁ, কি কথা কি বুঝতে পারছো, কি বলতে চাচ্ছি এখানে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তৎকালীন সময়ে পয়েন্টদের একটাই সংজ্ঞা ছিল যে সে যে টপিক নিয়ে লিখুক না কেন, সে যদি ভার্সে লেখে তাহলে তাকে আমরা পয়েন্ট বলবো। যেমন এখানে বলছি, yet Homer and Empedocles have nothing in common except their meter। বলছে একদিকে হোমার হচ্ছে গল্পের মাধ্যমে রিপ্রেজেন্ট করছে, আর এমপিডোকলস উনি হচ্ছেন একজন ফিলোসোফার, দার্শনিক, তাকেও আমরা কিন্তু পয়েন্ট বলছি, যদিও তাদের ভিতরে নাথিং ইন কমন এক্সেপ্ট দেয়ার মিটার, মানে লেখার মিটার বাদে দুইজনের টপিক কিন্তু এক ছিল না। একজন ছিল হচ্ছে কি, দেখো সাহিত্য লিটারেচার, আর একজন ছিল হচ্ছে ফিলোসফি। তাহলে ফিলোসফির যে ব্যক্তি তিনিও যেহেতু মিটারে লিখেছেন, তার জন্য ওই এমপিডোকলসকে আমরা পয়েন্ট বলছি, ঠিক আছে তো? কিন্তু আমরা পয়েন্ট বলছি, কিন্তু ইয়ার মতে, এরিস্টটলের মতে, যে therefore while it is right to call one poet, একজনকে পয়েন্ট বলা যেতে পারে। কাকে পয়েন্ট বলা যেতে পারে বলো তো? হোমার না এমপিডোকলসকে? কাকে আমরা পয়েন্ট বলবো? স্যার হোমার। হোমার। হ্যাঁ, the other should rather be called a natural philosopher than a poet। আর অন্যজনকে পয়েট বলা থেকে বরং ফিলোসোফার বলা হলো। কিন্তু আমরা দুইজনকেই তৎকালীন সময়ে, মানে এরিস্টটল বলতেছে আমার সময়ে দুইজনকেই পয়েট বলা হচ্ছে, তার টপিক যাই হোক না কেন, তাই না? সে সায়েন্টিফিক হোক, সে মেডিকেল হোক, সে নেচার ফিলোসফি হোক, তাই তো, এই হিস্ট্রি হোক, যাই হোক না কেন, যদি আমরা মিটারে লিখি তাহলে পয়েন্ট বলে ফেলছিলাম। কিন্তু এরিস্টটলের মতে যে যেহেতু আমরা আলাদা করে নাম দিতাম না, সবাইকে পয়েন্ট বলে জানতাম, কিন্তু এরিস্টটল বলতেছে অন্তত এদের আলাদা নাম থাকা উচিত। অতএব যারা শুধু ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তুলে ধরবে, এবং ল্যাঙ্গুয়েজটা আলাদা একটা ইয়া থাকতে হবে, যে কোন জিনিসটা ইমিটেট করবো, তাই না, সেই বিষয়টা। That's in the same way an author composing his imitation in a mixture of all the meters, যেমন হচ্ছে Cerimon did in his cantor a rhapsody, employing just such as a mixer, would also have to be called a poet। বলছে তাকেও পয়েন্ট বলা যেতে পারে, মানে এখানে কিছু নাম এসেছে যাদের সাথে আমাদের খুব একটা পরিচয় নেই, তাই না? এই ক্ষেত্রে যেটা বলছি, such as the distinction I would make, মানে মূল কথা হলো যে শুধু ভার্স দিয়ে বা মিটার দিয়ে লিখলেই আমরা দয়া করে ওটাকে পয়েন্ট বলবো না। পয়েন্ট বলতে হলে ওদের মানে যে জিনিসটাকে ইমিটেট করবে, তাই তো, কোন মাধ্যমে ইমিটেট করছে সেটা বড় কথা না, ইমিটেশনের বিষয়টা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে জরুরি। কারণ আমরা আগেই পেলাম যে ইমিটেটটা তিন ভাবে হতে পারে। একটা হচ্ছে মিডিয়া ভিন্ন ভাবে হতে পারে, একটা যে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করবো সেগুলো ভিন্ন হতে পারে, অথবা আরেকটা বিষয় হতে পারে যে আমরা একই জিনিসকে মিডিয়াম একই কিন্তু ভিন্ন ভিন্ন ওয়েতে উপস্থাপন করছি। তো কবি যেহেতু আস্তে আস্তে দেখো, এটা কিন্তু এক ধরনের লেকচার, এবং লেকচারের মাধ্যমে তিনি একটা বিষয়কে একটা জায়গাতে নিয়ে দাঁড় করাবেন। হ্যাঁ, যে আমরা আসলে কেন এদেরকে সকলকে পয়েন্ট বলবো না, কেন সকলকে পয়েন্ট বলবো না, সেই কথাটা বোঝানোর জন্য কিন্তু আসছে। Again there are some arts which make use of all the media I have mentioned। হ্যাঁ, যে এই যে তিনটা মিডিয়া তিনি বললেন, একটা হচ্ছে কি রিদম, মিউজিক এবং ল্যাঙ্গুয়েজের কথা তিনি বলেছেন। তাহলে বলতেছে যে আরো কিছু আর্ট আছে যেখানে এই মিডিয়াগুলোকে ইউজ করা হয়, দ্যাট ইজ রিদম, মিউজিক এবং ফর্মাল মিটার, সাচ অ্যাজ ডিথিরাম্বিক এন্ড নোমিক পোয়েট্রি, ট্র্যাজেডি এন্ড কমেডি। তাহলে এই আচ্ছা, ডিথিরাম্বিকটা কি জিনিস, এটা কি আমাদের এর আগে পরিচিতি আছে? এটা যেটা আসছে, স্যার এটা অতি আনন্দের কোনো বিষয় যদি রিপ্রেজেন্ট করে মনে হয় কবিতার মাধ্যমে। আচ্ছা দেখছি, দেখো দেখো এখানে হচ্ছে এই ধরনের কবিতাগুলো মেইনলি কোনো একটা, যেটা তুমি ঠিক ইয়া বলেছো ওই যে এরকম, দেখো এই কথাটা একটু খেয়াল করো, ওয়াইল্ডলি এনথুজিয়াস্টিক, ওয়াইল্ডলি মানে কোনো
মানে কি বলবো, সিস্টেম থাকবে না, তাই তো? কোনো একটা মাধ্যম দিয়ে সেটাকে যে কন্ট্রোল থাকবে তা নয়, তুমি তোমার উচ্ছ্বাসটাকে ওয়ার্ল্ডলি এক্সপ্রেস করবে, তাই তো? এই ওয়ার্ল্ডলি কোনো একটা বিষয়কে এক্সপ্রেস করার জন্য যে আবেগীয়, স্যার, হ্যাঁ, যে একটা রাইটিং তুমি করবা, বলো। হুম ডায়ানিসাসের মানে প্রশংসার জন্য যে গানগুলো হতো এগুলোকে ডায়াথেম্বারিক না কি ওটা বলছেন? ডিথিরাম্বিক বলা হয়, হ্যাঁ, যে ডিওনিসাস যেটা আমরা পেয়েছিলাম, তাই তো? ওখানে তো যে ওয়াইল্ড আছে, ওয়াইল্ড, তাই না? যে নেশা টেশা করে, হ্যাঁ, যে গান করা হবে, হ্যাঁ, সেটা তো ওই এই যে তখন হয়ে হিম গেল। সরি, বলো না। হ্যাঁ, হিম HYMN। হিম গুলো হচ্ছে রিলিজিয়াস সং। হিম হিম হচ্ছে রিলিজিয়াস সং গুলোকে বোঝানো হয়, ঠিক আছে? হুম। তো দেখো, এবং বলা হচ্ছে কি এগুলো কিভাবে লেখা হয়, ওয়ার্ল্ডলি রেগুলার ইন ফর্ম, এগুলোর যেমন নির্দিষ্ট কোনো ফর্ম নেই, এবং বলা হচ্ছে কি যে an impassioned oration, impassioned মানে যে আবেগীয় আর কি, মানে একদম মাতলামির মতো অবস্থা, যেটা হচ্ছে ওয়াইল্ড, ওয়াইল্ড ইম্প্যাশন একটা। তাহলে কোনো একটা বিষয় নিয়ে খুব তুমি উচ্ছ্বসিত হয়ে গেছো, আবেগী হয়ে গেছো, এরকম বিষয়টাকে ভাষাগত রূপে তুলে ধরার যে মাধ্যমটাকে, সেটাকে আমরা বলছি ডিথিরাম্বিক, হ্যাঁ, রাইটিং যেটা আমরা বলছি। তো দেখো এখানে যদি আমরা দেখি, বলছে usually short poem in an inspired wild irregular strain, অথবা এটা বলছে কি a statement or writing in an exalted and enthusiastic vein, ঠিক আছে? তো দেখো dithyrambic, তাও হচ্ছে আমরা আরো যদি দেখি কয়েকটা dithyrambic বলছে a Greek choral song or chant of vehement, a wild character of and of usually irregular form, originally in honor of Dionysus and Bacchus, যেটা আমরা ওর টু দ্য ওয়েস্ট উইন্ড পড়তে গিয়ে দেখতাম, তাই তো? ডিওনিসাস, যে মানে মাতলামির মতো একটা অবস্থা, সেই রকম একটা অবস্থানের, তাই তো? যে রাইটিংটাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে ডিথিরাম বা ডিথিরাম্বিক, যেটাই বলি। তাই বলছে যে ঠিক এখানে নিশ্চিত অবস্থায় মিউজিক থাকতে হবে, যে রিদম, মিউজিক এন্ড ফর্মাল মিটার, যেমন হচ্ছে ডিথিরাম্বিক, সাচ অ্যাজ ডিথিরাম্বিক পোয়েট্রি অথবা নোমিক পোয়েট্রি। নোমিক পোয়েট্রি কি জিনিস আবার তাহলে? হোয়াট ইজ নোমিক পোয়েট্রি? স্যার, নমিক পোয়েট্রি হলো অ্যাপোলো গডকে মানে প্রেজ করার জন্য। দেখো, নোমিক পোয়েট্রি হচ্ছে কি অনেকটা ডিথিরাম্বিকের মতোই। দেখো এখানে বলছে যেটা, দেখো এই যে বলছে dithyrambic, like dithyrambic, nomic poetry comprise lyrics performed in choral song at religious festivals. Aristotle suggests nomic poetry played a role in the development of tragedy. তাহলে nomic poetry কোনগুলো, যেগুলো আমরা কোরাসের মাধ্যমে উপস্থাপন করি, কোরাল সং, তো? আর কোরাল সং এর ভিতরে এখন ওই তোমার অ্যাপোলো বা অন্যান্য গড আসতে পারে, ঠিক আছে? তাই বলছে কি যে এগুলো হচ্ছে nomic poetry, গুলো হচ্ছে ছোট ছোট ওই ডিথিরাম্বিকের মতোই ছোট লিরিক পোয়েম, তাই তো? যেগুলোকে আমরা রিলিজিয়াস ফেস্টিভ্যালে করে থাকি। তাহলে একটা হচ্ছে ডিথিরাম্বিক, হচ্ছে ওয়াইল্ড এক্সট্যাক্ট, মানে এক্সাইটমেন্ট প্রকাশ করার জন্য যে কবিতাগুলো, সেটা ডিথিরাম্বিক। আর নোমিক পোয়েট্রি গুলো হচ্ছে যে কোনো একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল বা কোনো একটা ট্র্যাজেডি বা কমেডিতে, বিশেষ করে ট্র্যাজেডি এই যে তোমাদের ড্রামাতে থাকে, তাই তো? কোরাসের মাধ্যমে যে সংগুলোকে পারফর্ম করা হয়, হ্যাঁ, অনেক সময় আমরা কোরাস বলে থাকি। কোরাস রিলিজিয়াস ফাংশন যেগুলো হয়, এখন আমাদের খ্রিস্টান রিলিজিয়নেও আছে কোরাল সং, যেগুলো বা কোরাসের মাধ্যমে তুলে ধরা হয়, সেটা হচ্ছে নোমিক পোয়েট্রি বলা হচ্ছে। তাই বলছে এগুলোতেও কি মিউজিক আছে, তাই না? কারণ এগুলোর মধ্যে যখন স্টেজে উপস্থাপন করা হবে, তখন সেখানে রিদম, মিউজিক বা মিটার থাকবে। এছাড়াও ট্র্যাজেডি বা কমেডিতেও আমরা এদের যে অংশগ্রহণ পাবো, তাই না? বলছে না যে কোরাল সঙ্গের মাধ্যমে তুলে ধরা হবে, যেটা আমরা এই পাশে পেয়েছি, হ্যাঁ, এই পাশে পেয়েছি, ওইরকম আর কি বিষয়টা। বলছে they differ however in the first to use all these media together, while the last to use them separately one after another. তাই বলছে যে এই যে তিনটা বিষয়, রিদম, মিউজিক এন্ড ফর্মাল মিটার, এই তিনটাকে প্রথম দুটো মানে কি, ডিথিরাম্বিক এবং নোমিক পোয়েট্রিতে কি করা হয়, ইউজ অল দিস মিডিয়া টুগেদার, মানে তিনটা মিডিয়াকেই ব্যবহার করে। তাহলে ডিথিরাম্বিক এবং নোমিক পোয়েট্রিতে রিদম, মিউজিক এবং ফর্মাল মিটার তিনটাকেই তারা ব্যবহার করে। অন্যদিকে লাস্ট টু মানে কি, ট্র্যাজেডি এবং কমেডি কি করে, ইউজ देम সেপারেটলি অথবা ওয়ান আফটার অ্যানাদার। তাহলে তারা দেখা যাচ্ছে রিদম, মিউজিক বা ফর্মুলা তিনটাকে একসাথে ইউজ করে না, হ্যাঁ, কখনো কখনো শুধু মিউজিক বাজাচ্ছে, কখনো দেখা যাচ্ছে রিদম এবং মিউজিক বাজাচ্ছে, কখনো দেখা যাচ্ছে রিদম আছে, ফর্মাল মিটার আছে, যেগুলো হচ্ছে ডায়ালগ যখন দেয় ক্যারেক্টাররা। তার মানে ট্র্যাজেডি এবং কমেডিতে এই তিনটা মিডিয়ামকে আমরা করছি কি, আলাদা আলাদা করে ইউজ করছি। আবার
পোয়েট্রিতে নমিক পোয়েট্রিগুলোতে আমরা তিনটাকে একত্রে ব্যবহার করে ওইগুলোকে উপস্থাপন করছি। তার মানে রিদম, মিউজিক এবং ফর্মাল মিটার বা ল্যাঙ্গুয়েজ, এইটা হচ্ছে কি পোয়েটিক ইমিটেশনের মিডিয়া। পোয়েটিক ইমিটেশনের মিডিয়া যে আমরা কিভাবে ইউজ করছি সেটা এখানে রিদম দেখো, তাহলে আই হ্যাভ স্পোকেন অফ দ্য ইমিটেশন ইজ প্রোডিউসড বাই মিনস অফ রিদম, ল্যাঙ্গুয়েজ এন্ড মিউজিক। ওই ল্যাঙ্গুয়েজ বলতে আমরা এখানে মিটারকে বুঝছি, ঠিক আছে, ফর্মাল মিটারকে বুঝছি। এই তিনটাকে তারা কখনো একত্রে ইউজ করে, কখনো সেপারেটলি ইউজ করে। These then are what I mean by the difference between the art as far as the media of representation are concerned. তাহলে media of representation বলতে আমরা এই যে তিনটাকে বুঝছি, রিদম, মিউজিক এবং ফর্মাল মিটার, এগুলো হচ্ছে মিডিয়াম মনে করো। ওই যে বললাম যে কোনটা হচ্ছে দেখা যাচ্ছে শুধু মিউজিকের মাধ্যমে তুলে ধরছে, কোনটা রিদম মিউজিক দুটোই আছে, কোনটা দেখা যাচ্ছে রিদম আছে মিউজিক আছে, তাই তো, অথবা কোনটাতে শুধু ফর্মাল মিটার আছে বা ফর্মাল ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে আমাদের তিনটার মধ্যে যে ভিন্নতা এই জায়গায় ছিল, তার জন্য তিনি প্রথমটা নিয়ে কথা বললেন। প্রথমটা কি? ডিফারেন্ট মিডিয়া ফর দা রিপ্রেজেন্টেশন। ডিফারেন্ট মিডিয়া ফর দা রিপ্রেজেন্টেশন, তাই তো? তাহলে মিডিয়া তিনটা কি বলতো আবার? যে কোনো কিছু রিপ্রেজেন্ট করার জন্য অনেক মাধ্যম আছে, সেটা রং তুলি আছে, তাই তো, তারপরে ভয়েস বা কন্টেন্ট আছে, কিন্তু লেখনের মাধ্যমে যখন আমরা কোনো কিছু তুলে ধরতে যাইব তখন আমাদের তিনটা মিডিয়া কাজ করছে। একটা হচ্ছে রিদম, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর একটা হলো কি মিউজিক, তাই না? এই তাহলে ইউজিং ডিফারেন্ট মিডিয়া ফর দা রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এখানে কি বোঝা গেল? তাহলে পয়েট কাকে বলার কথা বললে তিনি মানলেন, বলেন তো? পয়েট মিটার ইউজ করে স্যার। হ্যাঁ, ভার্স, তাই তো, ভার্সে লেখে এবং মিটার ইউজ করে তৎকালীন সময়ে তাদেরকে সে টপিক যাই হোক তাকে আমরা পয়েট বলতাম বা অ্যাকচুয়ালি বলছেন আর কি। এবং এখানে তিনি হোমার এবং এপিডোটালসের একটা উদাহরণ দিলেন যে দুইজন দুই রকম বিষয় নিয়ে লিখছে, কিন্তু দুইজনকে আমরা পয়েট বলছি, কিন্তু একজন হচ্ছে ফিলোসোফার, একজন হচ্ছে পয়েট। হ্যাঁ, অতএব দুইজনকে এক করা যায় না, এটা ঠিক না। এই যে ভাবে তিনি বলবেন। এবার হচ্ছে অবজেক্টস অফ পোয়েটিক ইমিটেশন। তাহলে আমাদের সেকেন্ড যে অপশনটা ছিল সেটা কি? রিপ্রেজেন্টিং ডিফারেন্ট থিংস। এই ডিফারেন্ট থিংস হচ্ছে অবজেক্ট, মানে আমরা কোন কোন বিষয়টাকে তুলে ধরবো সেইটার ডিফারেন্সকে আমরা এখন বোঝাবো। হ্যাঁ, তাহলে দেখি সেটা কি বলা হয়। দ্য অবজেক্টস অফ পোয়েটিক ইমিটেশন। তাহলে পোয়েটিক ইমিটেশনের অবজেক্টগুলো কি হতে পারে? আচ্ছা, একটু মনোযোগ দিবা কিন্তু। আগেরটা একটু বুঝতে পারছো তো যে মিডিয়ামটা কি বা কিভাবে ব্যবহার করা হচ্ছে বা এখন কি বলা হয়েছে, বোঝা গেছে কিনা? জি স্যার। ঠিক আছে, কারণ থিওরিটিক্যাল ব্যাপার এখানে মুখস্থের বা হচ্ছে শুধুমাত্র ওই গল্পের মতো কাহিনী না, যেহেতু বিষয়গুলো একটু ক্লিয়ার হলে পরে এবার বারবার পুরো ভাষায় গিয়ে দেখবে একদম পুরো বইটাই মুখস্থ হয়ে যাবে, যেমন হয়ে যায়। হ্যাঁ, হচ্ছে সিন্স ইমিটেটিভ আর্টিস্ট রিপ্রেজেন্ট মেইন অ্যাকশন। তাহলে ইমিটেটিভ আর্টিস্টের কাজ হলো মেইন অ্যাকশন, মানে কি? একজন মানুষকে তুলে ধরা। একজন মানুষকে তুলে ধরা মানে কি? একজন মানে ব্যক্তির বডি তুলে ধরা নাকি তার অ্যাক্টিভিটি তুলে ধরা? কোনটা? অ্যাক্টিভিটি স্যার। হ্যাঁ, একজন মানুষকে রিপ্রেজেন্ট করা মানে হচ্ছে তার অ্যাক্টিভিটি তুলে ধরা, তাই তো? সে অলস হোক, সে কর্মিক হোক, সে সৎ হোক, সে অসৎ হোক, এটাকে ইমিটেট করাই হলো কাজ। মেন হু আর নেসেসারি আইদার গুড অর ব্যাড ক্যারেক্টার। তো ম্যান মানে সে ব্যাড ক্যারেক্টার হবে না গুড ক্যারেক্টার হবে, কিছু একটা হবে। কারণ কি? ফর অল পিপল ডিফার ইন देयर মোরাল নেচার অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ देयर গুডনেস অর ব্যাডনেস, তাই না? এন্ড ক্যারেক্টারস অলমোস্ট অলওয়েজ ফল ইনটু ওয়ান অর আদার অফ দিস টাইপস। তাহলে যে মানুষের মধ্যে এই দুটো ক্যারেক্টার হয়, গুড ব্যাড ক্যারেক্টার না গুড ক্যারেক্টার, এর ভিতরেই থাকবে। অতএব আমরা যখন রিপ্রেজেন্ট করছি সেটা পয়েটিক ওয়েতে হোক আর যেভাবে হোক, আমরা এক মানুষের ক্যারেক্টারকে তুলে ধরছি, তার অ্যাকশনটাকে তুলে ধরছি। অতএব দিস মেন মাস্ট বি রিপ্রেজেন্টেড আইদার অ্যাজ বেটার দ্যান উই আর or worse or as the same kind people as themselves. তার মানে যখন আমরা রিপ্রেজেন্ট করব তখন রিপ্রেজেন্টেশনটা আবার তিন ভাবে হয়ে যেতে পারে। দিস মেন মাস্ট বি রিপ্রেজেন্টেড আইদার অ্যাজ বেটার দ্যান উই আর। আমরা মানুষ যেমন হয়তো একজন ব্যক্তিকে তার থেকে ভালো করে তুলে ধরা হচ্ছে, অথবা worse, অথবা যতটুকু ভালো তার থেকে খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে, অথবা as the same kind people as ourselves, অথবা আমাদের মতো মানুষকে তুলে ধরা হতে পারে। তাহলে মানুষকে আমরা তিন ভাবে উপস্থাপন করতে পারি। হয় আমাদের থেকে খুব ভালো মানুষকে তুলে ধরছে, অথবা আমাদের থেকে খুব খারাপ মানুষকে তুলে ধরছে, অথবা আমাদের মতো মানুষকেই তুলে ধরা হয়েছে। ঠিক আছে? তাহলে আমাদের থেকে ভালো এমন ভাবে তুলে ধরা হতে পারে, যেমন আমরা জানি যে বিভিন্ন নবীদের কথা বলা হয়েছে, তাই না? এই নবীদের কার্যক্রম কিন্তু মানে আমাদের লিটারেচার পার্ট হয়ে গেছে। তাহলে নবীরা কি আমাদের থেকে বেটার, তাই তো? আমাদের থেকে বেটার।
আবার আমাদের দিকে খারাপ লোক আছে না, মানে মানুষ কমন পিপল যেমনটা তার থেকে খারাপ হবে, খারাপ মানুষ তো যেমন হচ্ছে হিটলার, তাই না, মির্জাফর, এটা হচ্ছে কি মানে খুবই ওর্স টাইপের পিপল, তাই না, এরকম। অথবা অ্যাজ দ্য সেম কাইন্ড অফ পিপল অ্যাজ আওয়ারসেলফ, অথবা আমাদের মতো মানুষকে তুলে ধরা হয়েছে। যেমন আমরা যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়বো, যেমন মাইকেল, লুসি, তাই না, বা আমরা যদি ধরি এই যে তোমার ধরো বিভিন্ন শর্ট স্টোরিগুলোতে, আমরা কি কি করেছি, তুলে ধরেছি বিভিন্ন মানুষকে, তাই না, ফার্স্ট ইয়ারে যেটা আমরা পড়েছিলাম, অথবা সেকেন্ড ইয়ারে যে ড্রামাগুলো পড়েছিলাম, যেমন হচ্ছে তোমার রাইডার্স টু দ্য সি বলো, দ্য জুয়েল এন্ড দ্য লায়ন এন্ড দ্য জুয়েল বলো, অথবা আনসার দ্য ম্যান বলো, আমাদের তো মানুষকে তুলে ধরছে। তাহলে তিনটা ঘটনা ঘটতে পারে, মানুষকে রিপ্রেজেন্ট করার সময় আমাদের ঘটনা তিনটা হতে পারে, যে ভাই আমাদের থেকে খুব ভালো, না আমাদের থেকে খুব খারাপ, অথবা আমাদের মতো। তার মানে হিউম্যান বিংকে তারা তুলে ধরবে, এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। যেমন বলা হচ্ছে দাস among the painters Polygnotus represented his subject as better, তিনি তার সাবজেক্টকে বা পয়েন্টকে তিনি খুব ভালোভাবে তুলে ধরেছেন। অথবা দেখা যাচ্ছে পলসন অ্যাজ ওর্স, যদি আমরা ড্যাফোডিলের কথা বলি, ড্যাফোডিল ফুলটাকে, তাই না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ খুবই ওই যে দেখো রিপ্রেজেন্টেশন বিষয় আসছে, কিন্তু যে আমরা এখন রিপ্রেজেন্টিং থিংস এটা নিয়ে কথা বলছি। অর্থাৎ এটা নিয়ে কথা বলতে গেলেই আমাদের যারা রাইটার হবে তারা এই জিনিসগুলোকে, একই জিনিসকে ভিন্ন ভিন্ন ওয়েতে দেখা যাচ্ছে, ভিন্ন ভিন্ন জিনিস হিসেবে তুলে ধরছে। তাই বলছে একজন দেখুন পলিগনেটাস কি করেছে, তার সাবজেক্টকে বা তার বিষয়কে সে বেটার হিসেবে তুলে, মানে যেমনটা তার থেকে ভালোভাবে তুলে ধরেছে। যেমন করে আমরা এখন অতিরঞ্জিত করি, তাই না, যে ক্যামেরার মাধ্যমে বা এডিটিং এর মাধ্যমে প্রকৃতি যতটুকু সুন্দর তার থেকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা হয়, তাই না, ক্যামেরার মাধ্যমে বা এডিটিং এর মাধ্যমে। অন্যদিকে পলসন অ্যাজ ওর্স, পলসন নামের আরেকজন রাইটার, যিনি আবার তার সাবজেক্টকে একদম খারাপভাবে তুলে ধরেছে। অন্যদিকে ওয়াইল ডিওনিসিয়াস দেখো পেইন্টেড দেম জাস্ট অ্যাজ দে ওয়ার, তার মানে আমরা ভিন্ন ভিন্ন জিনিস রিপ্রেজেন্ট করতে পারি, যে যার খুশি সে তার মতো করে রিপ্রেজেন্ট করে। তার মানে অবজেক্ট বা জিনিসকে যা আছে তার থেকে কেউ ভালোভাবে তুলে ধরতে পারে, যা আছে তার থেকে কেউ খারাপভাবে তুলে ধরতে পারে, অথবা যা আছে ঠিক তেমনটাই তুলে ধরতে পারে। It is clear that each of these kinds of imitation I have referred to will admit of these variations. অতএব, and they will differ in this way according to the difference in objects they represent. অতএব ব্যাপারটা হলো এখানে এটাই ক্লিয়ার যে each of the kind of imitation, আমি এই পর্যন্ত যে ধরনের ইমিটেশনের কথা বলেছি, সেটা পেইন্টিং হোক, সেটা ভয়েসের মাধ্যমে হোক, আর সেটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হোক, তাই তো, they will differ in this way, এক্ষেত্রেই তারা ভিন্ন ভিন্ন হবে according to the difference in the objects they represent। তাহলে যে অবজেক্টকে তারা রিপ্রেজেন্ট করছে তারা কিভাবে তুলে ধরছে, তাই তো, সেখানে তারা কিন্তু ডিফার করবে। যে ওই যে বললাম যে ড্যাফোডিল ফুল একজন খুব মানে যতটুকু ভালো, হ্যাঁ, সেভাবে তুলে ধরছে এবং সেটা আনন্দের একটা উৎস হিসেবে নিচ্ছে, আর একজন দেখা যাচ্ছে এটাকে দুঃখের একটা উৎস হিসেবে নিচ্ছে, এরকমটা করতে পারে। তাহলে such diversity may occur even in dancing or in music for the flute or the lyre, or they occur also in the art that is based on language। মানে সব জায়গাতে এই ভিন্নতা করতে পারে। একজন যে জিনিসকে রিপ্রেজেন্ট করবে, সেই রিপ্রেজেন্টেশন করছে কিসের মাধ্যমে, ডিফারেন্ট থিংস এর মাধ্যমে, whether it use prose or verse accompanied by music, unaccompanied by music, তাহলে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হোক, সেটা ফ্লুট মিউজিকের মাধ্যমে হোক, অথবা সেটা ডান্সিং এর মাধ্যমে, যেটাই হোক না কেন, আমরা যে কোনো জিনিসের এই তিনটা রূপ রিপ্রেজেন্ট করতে পারি। কি কি তিনটা? যেমন তেমনটা, অথবা যেমন তার থেকে ভালো মতো, অথবা যেমন তার থেকে খারাপ ভাবে, এইভাবে আমরা একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা যে মিডিয়াতেই হোক আর যে মাধ্যমেই হোক। তাহলে মিডিয়া একই আছে, মনে করো মিউজিক, একই মিডিয়া আছে, কিন্তু দেখা যাচ্ছে এক একজন একই টপিকে, ঠিক আছে, মানে ভিন্ন ভিন্ন টপিকে তারা রিপ্রেজেন্ট করছে, মিডিয়া এক। বলছে হোমার ফর এক্সাম্পল depicts the better types of men। অন্যদিকে আমরা দেখি হোমার তিনি তার ইয়াতে এপিকগুলোতে দেখা যাচ্ছে কি করেছে, বেটার টাইপ অফ ম্যান গুলোকে তুলে ধরেছে। অন্যদিকে ক্লিওফোন নরমাল টাইপ, ক্লিওফোন তুলে ধরেছেন নরমাল টাইপের মানুষগুলোকে, while হেজিমন অফ থাসোস the first writer of parodies and Nicochars the author of the Delight show them in a bad light। তার মানে এই যে নিকোকরাস ইনি কি করেছেন, ব্যাড লাইট মানে খারাপ দিকটা তুলে ধরেছেন। অন্যদিকে ক্লিওফোন নরমাল টাইপের, আর হেজিমন অফ থাসোস ইনি তুলে ধরেছেন, দেখো এই দুইজনই তুলে ধরেছে কেমন ভাবে, শো দেম ইন আ ব্যাড লাইট, ব্যাড লাইট তুলে ধরেছে, আর হোমার বেটার টাইপের মানুষকে তুলে ধরেছে। অতএব রাইটার ভিন্ন ভিন্ন মানেই তাদের
অবজেক্টগুলো ভিন্ন ভিন্ন ভাবে তুলে ধরতে পারে। অতএব the same thing happens in dithyrambic or nomic poetry. For instance, the Cyclops might be represented in different ways as was done by, এগুলো আসলে গল্পগুলো না জানলে বোঝা মুশকিল। হ্যাঁ, এই যে সাইক্লোপস হচ্ছে একজন হচ্ছে দেখো ক্যারেক্টার, যে গ্রিক মিথোলজি যেটা আমরা ওডিসি বা ইয়াতে পাবো, দেখো বলছে a member of a race of savages, one-eyed giant. In the Odyssey, Odysseus escaped death by blinding the Cyclops, Polyphemus. এটা ক্যারেক্টার যেটাতে দেখা যাচ্ছে এই যে গ্রিক মিথোলজিতে আমরা দেখেছি, তাই না? গ্রিক মিথোলজিতে একই ক্যারেক্টারকে বিভিন্ন জন বিভিন্নভাবে উপস্থাপন করেছে। কিন্তু যেমন আমরা যদি টাইরেসিয়াসটা দেখি, এটার কিন্তু বিভিন্ন ধরনের গল্প আছে, এক এক রাইটার এক এক ভাবে তাকে কিন্তু ব্যবহার করেছে। তাই বলছে যে এই যে চরিত্রগুলো এটাকে কোনোভাবে রিপ্রেজেন্ট করা যেত। তাহলে ফর ইনস্ট্যান্স দ্য সাইক্লোপস মাইট বি রিপ্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েজ অ্যাজ ওয়াজ ডান বাই তিমোথিউস অথবা ফিলেক্সোনাস। This is the difference that marks the distinction between comedy and tragedy. For comedy aims at representing man as horse than they are nowadays, tragedy as better. তার মানে তাহলে কমেডিতে রিপ্রেজেন্ট করা হয় ম্যান অ্যাজ হোর্স, তাই তো সেখানে মানুষকে খারাপভাবে উপস্থাপন করা হয়। অন্যদিকে ট্র্যাজেডিতে কি করা হয়, বেটার মানুষকে তুলে ধরা হয়। তাহলে এইভাবে মোটামুটি আমরা দেখতেছি যে অবজেক্ট, ডিফারেন্ট অবজেক্ট, এটা নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। তাহলে অবজেক্ট বলতে আসলে এখানে আমরা কি বুঝলাম বলো তো? এই অবজেক্ট অফ পোয়েটিক ইমিটেশন, তার মানে অবজেক্টটা কি? মিডিয়াম তো আমরা পেলাম, একটা হচ্ছে মিডিয়াম, তিনটা জিনিস ছিল। কি কি ছিল মিডিয়াম তিনটা বলো? পোয়েটিক ইমিটেশনের মিডিয়াম তিনটা কি? Rhythm, then case, music. মিউজিক আর রিদম, মিউজিক, মিটার বা ল্যাঙ্গুয়েজ, তাই তো? হ্যাঁ, পারমামিটার বা ল্যাঙ্গুয়েজ। আর অবজেক্ট বলতে কি কি বোঝানো হলো? দ্য অবজেক্টস অফ পোয়েটিক ইমিটেশন। এখানে কিন্তু তিনটা বিষয় বলা হয়েছে। তিনটা বিষয় কি কি সেটা নিয়ে কি এত করে কথা বলবো? স্যার কোন জিনিস বা ব্যক্তি সেটাকে যেমন তেমন ভাবে উপস্থাপন করা বা তার থেকে ভালো বা তার থেকে খারাপ ভাবে উপস্থাপন করা। হ্যাঁ, এই যেটা হচ্ছে অবজেক্ট, তাই তো? একটা অবজেক্টকে একজন রাইটার কিভাবে নিচ্ছে। আচ্ছা দেখো, এই কথাটা ছোট 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 বিষয়, কিন্তু এত বড় কথা বলে তিনি একটা বিষয়কে মেনে বোঝাতে চেয়েছেন। যে যে এতক্ষণ ধরে উদাহরণ এক্সাম্পল শুরু হয়েছে কোথা থেকে? এই যে এখান থেকে শুরু হয়েছে, হোমার ফর এক্সাম্পল, এখান থেকে শুরু হয়ে পুরোটাকে এক্সাম্পলের মধ্যে দিয়েছে, যে একজন রাইটার একভাবে তুলে ধরেছে। এবার আসি ম্যানার অফ পোয়েটিক ইমিটেশন। ম্যানার মানে আমাদের ওই যে শুরুর যে অপশনটা ছিল কি এখানে তিনটা বিষয়ের মধ্যে, সেটা হলো এই যে রিপ্রেজেন্টিং থিংস ইন ডিফারেন্ট ওয়ে। ডিফারেন্ট ওয়ে মানে ম্যানার, কিভাবে আমরা তুলে ধরবো, এটা কিভাবে আমরা তুলে ধরবো সেটা নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে দেখি ম্যানারে কি বলা হয়। There remains the third point of difference in these arts, আর সেটা হলো কি the manner in which each kind of subjects may be represented. তাহলে একটা টপিকে বা সাবজেক্টকে আমরা তুলে ধরতে পারি। এখন এই ম্যানারটা কি বলছে? দেখো এবার সেটা বলছে, দেখো মিডিয়াম ভিন্ন হতে পারে। For it is possible using the same medium অথবা to represent the same of subject in a variety of ways. তাহলে মিডিয়াম এক হতে পারে, কিন্তু একই সাবজেক্টকে আমরা ভিন্নভাবে উপস্থাপন করতে পারি। It may be done partly by narration or partly by the assumption of a character other than one's own, which is Homer's way, or by speaking in one's own person without any such change, or by representing the characters as performing all actions dramatically. তার মানে এখানে বোঝানো হচ্ছে যে কিভাবে তুলে ধরা হবে। It may be done partly by narration, তাই তো? কোনটা হতে পারে বলার মাধ্যমে, or partly by the assumption of a character other than one's own. হয়তো দেখা যাচ্ছে যে একজন করেছে কি, একজনের কাছ থেকে শুনে লিখছে, অথবা দেখে লিখছে, ন্যারেশন করেছে, অথবা assumption মানে অনুমান করেছে, তাই না? হয়তো assumption of a character other than one's own, which is a Homer's way. Homer কি করেছে? assumption করেছে। or by speaking in one's own person without any such change, অথবা কোনো রকম পরিবর্তন না করেই তিনি by speaking in one's own person, মানে নিজের কথা নিজে বলেছেন, নিজের কথা। হ্যাঁ, or by representing the characters that perform all the actions dramatically, অথবা ড্রামাটিক ওয়েতে অ্যাকশন গুলোকে পারফর্ম করার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হতে পারে। কেমন? যেমন হচ্ছে মনে করো শুটিং অ্যান এলিফ্যান্টে যে কথা বলছেন বা যিনি স্পিকার তিনি তো রাইটার নাকি?
শুটিং অ্যান্ড এলিফ্যান্টে জর্জ অরওয়েল, হ্যাঁ স্যার। উনি কি অ্যাজাম্পশনে বলেছেন নাকি নিজের কথা নিজে সরাসরি বলেছেন? বলো। স্যার এক্সপিরিয়েন্সের কথা বলছে হ্যাঁ, স্যার একদম সরাসরি। experience, সরাসরি একটা তিনি কিন্তু কথা বলেছেন, তাই তো? সরাসরি কথা বলেছেন। একইভাবে আমরা যদি লাঞ্ছনের কথা ভাবি, ওখানে কিন্তু রাইটার দেখো নিজের অভিজ্ঞতার বিষয়টাকে একটু, যদিও তিনি ফিকশনাল ওয়েতে লিখেছেন, হয়তো তার কোনো অভিজ্ঞতা হতে পারে, এটা তিনি সরাসরি বলেননি এটা তার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা কিনা, একটু ফিকটিশিয়াস ব্যাপার রয়েছে, তাই তো? অন্যদিকে যদি আমরা শুটিং ইয়াতে যাই, গেমস এট টুইলাইটে যাই বা হচ্ছে তোমার গার্ডেন পার্টিতে যাই, তো এই ক্যারেক্টারগুলোকে তিনি অন্য অন্য ক্যারেক্টারের ব্যাপারগুলোকে দেখিয়েছেন। অথবা আমরা যদি যাই হচ্ছে আর্মস এন্ড দ্য ম্যান বা হচ্ছে রাইডার্স টু দ্য সি, এগুলো কি কোনো বাস্তব কাহিনী নাকি তিনি জাস্ট ওই সময়ের কোনো ব্যাপারগুলোকে হয়তো বা তিনি স্টেজে পারফর্ম করার মাধ্যমে উপস্থাপন করেছেন, পারফর্ম করার, তাহলে এখানে সেটা ব্যাপারটা বলা হচ্ছে যে কখনো কখনো নিজস্ব ব্যাপার, কোনোটা অনুমান ভিত্তিক, অথবা কোনোটা তার স্টেজে পারফর্ম করার মাধ্যমে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তারপরে then as I pointed out at the beginning are the three factors by which the imitative arts are differentiated. They are media, তাই তো, অথবা the object they represent and the manner of representation, কিভাবে তারা রিপ্রেজেন্ট করবে। Thus in one sense Sophocles might be called an imitator of the same kind as Homer. তাহলে হোমারও ইমিটেট করেছেন, সফোক্লিসের নাটকের নাম কি ছিল বলো? ইডিপাসের। তাই তো, কারণ কি ফর দে বোথ রিপ্রেজেন্ট গুড মেন। গুড মেন মানে কি, ট্র্যাজেডিতে রিপ্রেজেন্ট করা হয় গুড মেনকে, আমরা বললাম তাই না, যে ট্র্যাজেডিতে আমরা গুড মেনকে তুলে ধরি, কমেডিতে করি কি ওর্স মেনকে। ফর দে বোথ রিপ্রেজেন্ট গুড মেন, ইন অ্যানাদার সেন্স হি ইজ লাইক অ্যারিস্টোফেন্স, ইন দ্যাট ওয়ে দে বোথ রিপ্রেজেন্ট মেন অ্যাকশন, men actually doing things, and in this way, this some way is why their works are called dramas, from their representation men doing things. তার মানে মানুষ, একটা হচ্ছে ন্যারেশন আর একটা হচ্ছে ডুইং থিংস। ন্যারেশন আর ডুইং থিংস এর মধ্যে পার্থক্য কি বললাম? ন্যারেশন হচ্ছে মুখে বলা, তাই না? ন্যারেশন মানে কি, যেমন হচ্ছে মুখে বলা, মুখে বলার মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো পেয়েছি বলো তো? এই যে মানে আমরা যদি শুটিং অ্যান্ড এলিফ্যান্টে পড়ি, এটা কি মানে আমাদের সামনে নাটকীয় ওইতে উপস্থাপন করছে নাকি জাস্ট তিনি বর্ণনা করছেন গল্পটা, মানে কাহিনীটা বা বিষয়গুলোকে বলো তো? এটা তো ন্যারেশন, তাই না? হ্যাঁ, বর্ণনা করছে। সেটা যতগুলো শর্ট স্টোরি পেয়েছি আমরা, যত স্টোরি পেয়েছি বা যত রকমের নভেল পেয়েছি, সবই হচ্ছে ন্যারেশন। আর মেইন অ্যাকশন মানে মেন ডুইং থিংস, মানে আমি একজনকে, যেমন ইডিপাস বা হচ্ছে রাইডার্স টু দ্য সিতে আমরা দেখছি, বা আর্মস এন্ড দ্য ম্যান দেখছি, কি মানুষকে আমরা দেখতেছি যে তারা কাজ করতেছে, মানে হচ্ছে ড্রামাটিক ওয়ে। তার মানে যারা কাজটা উপস্থাপন করবে স্টেজ ওয়েতে, তাদেরকে আমরা বলবো কি, দেখো their works are called drama from they are representing men doing things. That's for this reason too the Dorians claim the invention of both tragedy and comedy. তাহলে আমাদের এরিস্টটলের মতে Dorians, তাই তো, the Dorians claim the invention of both tragedy and comedy. Comedy is claimed by দেখো Megarinus, both by those here in Greece on the grounds that it came into being when they became a democracy. তাহলে যখন গ্রিস, তাই তো, ডেমোক্রেসিতে রূপান্তরিত হয়, তখন এই বিষয়গুলো মানে ট্র্যাজেডি বা কমেডি সেখানে কেম ইনটু বিং মানে কি, সৃষ্টি হয় বলে মনে করা হয়। বাই দোজ ইন সিসিলি, বিকজ দ্য পোয়েট এপিকেমারাস হু ওয়াজ মাচ আর্লিয়ার দ্যান সিওনিডাইস এন্ড ম্যাগনেস, অনেক নাম কেম ফ্রম দেয়ার, সার্টেন ডোরিয়ান্স অফ দ্য পেলিপনিস ক্লেম অলসো টু ট্র্যাজেডি, মানে এখানে দেখানো হচ্ছে ট্র্যাজেডি কারা প্রথম আবিষ্কার করে সে নিয়ে কথা বলা হচ্ছে। এটা নিয়ে আমাদের অত জানার বিষয় নেই। দে রিগার্ড দ্য নেমস অ্যাজ প্রুফ অফ देयर বিলিফ, অতএব এগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার নেই। তাহলে আমরা এখানে কয়টা ভাবে আমরা উপস্থাপন করতে দেখলাম। একটা হচ্ছে ন্যারেশনের মাধ্যমে, তাই তো, একটা হচ্ছে কি ন্যারেশন আর একটা হচ্ছে এই যে বাই ন্যারেশন। তাহলে পার্টলি বাই ন্যারেশন, পার্টলি বাই দ্য অ্যাজাম্পশন অফ ক্যারেক্টার, আর একটা হচ্ছে মেন ইন অ্যাকশন, কোথায়, অথবা represent the characters as performing all the actions dramatically. এই তিনটা ভাবে কিন্তু উপস্থাপন করা যেতে পারে। তো তার ভিতরে ট্র্যাজেডি বা মানে তাহলে ড্রামা হলে কি হতে হবে, ন্যারেটিভ নাকি প্রেজেন্টিং মেন অ্যাকশন, মেন ইন অ্যাকশন, কোনটা? ড্রামা। ড্রামা কাকে বলা হচ্ছে?
স্যার প্রেজেন্টিং মেন ইন অ্যাকশন এটা হবে না? এই যে তাই তো, এই যে কারণ কি বলা হচ্ছে, দ্যাট ইজ ওয়াই দেয়ার ওয়ার্ডস আর কল্ড ড্রামা ফ্রম দেয়ার রিপ্রেজেন্টিং মেন ডুইং থিংস, তার মানে মেন ইন অ্যাকশন, তাই তো। এমনি নভেল, শর্ট স্টোরি, পোয়েট্রি, এগুলো ন্যারেশন, ন্যারেটিভের মাধ্যমে তুলে ধরা। এপিকও কিন্তু ন্যারেশন, তাই না, ন্যারেশন। আর ড্রামাগুলো ট্র্যাজেডি, কমেডি যেটাই হোক, ট্র্যাজেডি কমেডি যাই হোক, এগুলো সবই হচ্ছে কি তোমার অ্যাকশন বা মেন যেমন তেমন তুলে ধরা হচ্ছে। অতএব সো মাচ দেন ফর দ্য নাম্বার এন্ড ক্যারেক্টার অফ দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ইমিটেশন। তাহলে এই পর্যন্ত ইমিটেশন নিয়ে কথা বলা হলো। তাহলে প্রথমে আমাদের কি ছিল, পোয়েট্রি, গেলাম, হ্যাঁ, পোয়েট্রি অ্যাজ ইমিটেশন। এই ইমিটেশন করার ক্ষেত্রে তিনটা জিনিসের মধ্যে পার্থক্য থাকতে পারে, হচ্ছে দে ডিফার ফ্রম ওয়ান অ্যানাদার ইন থ্রি অ্যাসপেক্টস। একটা হচ্ছে মিডিয়া, আর একটা হচ্ছে রিপ্রেজেন্টিং থিংস, আর একটা হচ্ছে ন্যারেটিভ, হচ্ছে অ্যাজাম্পশন অথবা মেন ইন অ্যাকশন, মানে ড্রামাটিক। এই, হ্যাঁ বলো, কি কিছু বলতে চাচ্ছিলাম? তাহলে এই তিনটা ব্যাপার নিয়ে কিন্তু আমরা তিনটা চ্যাপ্টারে আলোচনা করলাম। তোমরা একটু দয়া করে মনোযোগ দিয়ে আবার বাসায় একটু রিভাইজ করবা। এবার আমরা আসবো হচ্ছে অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি। পোয়েট্রি কখন কোথায় অরিজিনেটেড হয়েছে, এটা একটু বড়। এখানে এই যে রাইজ অফ, এইখানে আমাদের ট্র্যাজেডি, কমেডি এবং এপিকের বিষয়টা আসবে। এপিকের সাথে ট্র্যাজেডির মিলটা কোথায় সেখানে এটা বলা হবে। তোমরা প্রথম দিকে কতটুকু পড়তে পারি, ইন্ট্রোডাক্টরি কথাগুলো একটু বলে নিই, তারপর আমরা মেইন কথায় আসবো। তাহলে অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি একদম চ্যাপ্টার অনুসারে, কিন্তু চ্যাপ্টারের টাইটেলগুলো মনে করে ফেলবো, তাহলে দেখো তোমার সুবিধা হবে। ঠিক আছে, যে তিনটা চ্যাপ্টারে তিনটা আলাদা আলাদা বিশ্লেষণ করা হয়েছে, তার মধ্যে থেকে আমরা পেয়েছি পোয়েট্রি অ্যাজ ইমিটেশন। এখন বলছে দ্য ক্রিয়েশন অফ পোয়েট্রি জেনারেলি ইজ ডিউ টু টু কজেস। হ্যাঁ, বলছে দুইটা কারণে পোয়েট্রির উদ্ভব হয়েছিল বলে মনে করা হয়। বোথ রুটেড ইন হিউম্যান নেচার। আর এই দুইটা কজই হচ্ছে মানুষের নেচারের মধ্যেই। দেখো, দ্য ইনস্টিংক্ট ফর ইমিটেশন, প্রথমটা হচ্ছে কি, ইনস্টিংক্ট ফর ইমিটেশন, মানে ইমিটেট করার ইনস্টিংক্ট। কারণ আমরা সবসময় ইমিটেট করতে পছন্দ করি। ইজ ইনহেরেন্ট ইন ম্যান ফ্রম হিজ আর্লিয়ার ডেজ, মানে সে একদম জন্মের শুরু থেকেই, আচ্ছা জন্ম থেকেই মানুষের ইমিটেট করার কি রয়েছে, ইনস্টিংক্ট রয়েছে। হি ডিফার্স ফ্রম অ্যানিমালস ইন দ্যাট হি ইজ দ্য মোস্ট ইমিটেটিভ অফ ক্রিয়েচার্স, তাই তো। যে অ্যানিমালরা ইমিটেট করে, কিন্তু অ্যানিমালরা তো ওইভাবে ইমিটেট করতে পারে না যতটুকু মানুষ পারে। তাহলে এখানেই পশু থেকে মানুষের পার্থক্য। তাহলে পশুর কাছ থেকে মানুষের পার্থক্য এটাই যে ম্যান ইজ দ্য মোস্ট ইমিটেটিভ অফ ক্রিয়েচার্স এন্ড হি লার্নস হিজ আর্লিয়েস্ট লেসন বাই ইমিটেশন। ইমিটেশনের মাধ্যমে শেখে। এই যে আমরা যে ভাষা ইউজ করছি, আমরা যা কিছু করি না কেন সবই ইমিটেশন না? বলো, আমাদের খাওয়াটা ইমিটেশন। আমরা কিন্তু দেখো, প্রত্যেকটা পশু পাখি বলা যায় বলো না কেন, সবাই কিন্তু জন্মের পরপরই কিছু কাজ যারা ইজিলি করতে পারে। মাছ সাঁতার কাটতে পারে, পাখি উঠতে পারে, তাই তো। তারপর হচ্ছে গরু, ছাগল, ভেড়া অল্প সময়ের ভিতরে কিন্তু উঠে দাঁড়াতে পারে। কিন্তু মানুষের কতটুকু টাইম লাগে উঠে দাঁড়াতে বলো তো? মানে উঠে দাঁড়াতে টাইম লাগে অনেক দিন, লাগে না? তারপর হচ্ছে খাইতে টাইম লাগে, কথা বলতে টাইম লাগে, এবং কি ভাষায় সে কথা বলবে, সে কি বাংলা, ইংরেজি না কোন ভাষায় কথা বলবে, সেটা সিচুয়েশন বুঝেই। এখন জন্মের পর একটা শিশুকে যদি বাংলাদেশে জন্মগ্রহণ করার পর তাকে যদি এখন আমেরিকাতে রাখা হয়, সে এখন ইংরেজিতে কথা বলবে। তাকে যদি চায়নাতে রাখা হয়, সে চাইনিজে কথা বলবে। কারণ তার ভিতরে সেই ইমিটেট করার ইনস্টিংক্টটা আছে। যদি না থাকতো, তাহলে গরু পৃথিবীতে তুমি যেখানে নিয়ে যাও ডাকবে একই রকম হবে। তাই তো, কোকিলকে তুমি পৃথিবী যেখানে নিয়ে গিয়ে ছেড়ে দাও একই রকম করে ডাকবে, কুকুরও একই রকম করে ডাকবে। ঠিক আছে, তার মানে কি তাদের ওই ইমিটেট করার ক্ষমতাটা নেই। হ্যাঁ, that was also inborn in all of us is the instinct to enjoy works of imitation. তাহলে আরেকটা হলো কি, আমরা যে ইমিটেট করলাম সেটাকে এনজয় করার আবার ক্ষমতা রয়েছে। আমরা শুধু এমনি ইমিটেট করি না, ওটাকে আবার আমরা কি করি, এনজয় করি। তার মানে আমরা জানছি যে ইডিপাস রেস্কের স্টেজে যে ঘটনাটা হচ্ছে এটা মিথ্যা, এটা অরিজিনাল ইডিপাস নয়। বা এখানে তারপর দেখো আমরা কান্না করি না, অনেক সময় নাটক দেখে অনেকে কান্না করে, সিনেমা দেখে কান্না করে, করে না? অনেক অনেক মানুষ, একদম বয়স্ক মানুষ দেখবা যে খুব আবেগী সিন আসলে পারে তারা কান্না করে। এই কান্নাটা কি তারা নাটক দেখে করতেছে, নাকি তার জীবনের এমন কোনো ঘটনা আছে সেটা তাকে মনে করিয়ে দিচ্ছে বলে তার কান্না আসতেছে? কোনটা বলো, কোনটা ঘটে? এই যে সিনেমা নাটক দেখে কান্না করে কারা বেশি, বলো তো?
স্যার ওই সময়ে যে তার মানে ওই সিনটা দেখে তার মনের যে অবস্থা, এই অবস্থা অনুযায়ী সে কান্না করে। হ্যাঁ, দেখা যাচ্ছে একই ব্যক্তি আর অনেকে আছে, অনেকেই দেখতেছে কিন্তু কেউ কান্না করতেছে, কেউ করতেছে না। মানে কারণ স্যার কি? বাস্তবের সাথে যদি মানে কোনোটা মিলে যায় তাহলে তো অবশ্যই, হ্যাঁ, কিন্তু মানে যারটা মিলে যায় সেটা বেশি আবেগী হয়ে যায়। আবেগী হয়ে যায়, তাই না? এমনিতে হ্যাঁ স্যার, ঘটনা। এটা বুঝলাম। হুম। এই, তাই বলছি কি যে মানুষ শুধু ইমিটেটই করে না, আবার ইমিটেশনটাও আবার এনজয় করে। হ্যাঁ, এনজয় করে। তাহলে সেটা গানের মাধ্যমে হোক, কবিতার মাধ্যমে হোক, গল্পের মাধ্যমে হোক, ড্রামার মাধ্যমে হোক, মানুষ সবকিছু ইমিটেট করতেছে, যা কিছু ঘটছে সেটা আবার আমাদের সামনে তুলে ধরছে। আর তুলে তখনই ধরছে যখন আমরা এটা এনজয় করছি। বলছে হোয়াট হ্যাপেন্স ইন অ্যাকচুয়াল এক্সপেরিয়েন্স ইজ এভিডেন্স অফ দিস। মানে এখানে কি ঘটে, মানে কেন এনজয়টা করছি? এনজয়টা করছি এই কারণে যে আমাদের অ্যাকচুয়াল এক্সপেরিয়েন্স আছে, যেটা এর মাধ্যমে এভিডেন্স হচ্ছে। হ্যাঁ, যে আমি যেটা দেখতেছি সেটা তো আমার চোখের সামনে হচ্ছে, যদিও এটা মিথ্যা ঘটনা, এটার কোনো বাস্তবতা নেই। একজনকে খুন করা হলো, আমি দেখলাম একজনকে খুন করা হলো, কিন্তু এই খুনটা আসল খুন নয়, এখানে জাস্ট স্টেজে একটা অভিনয় করা হচ্ছে। কিন্তু তারপরেও আমরা ভয় ভয় পাচ্ছি, আমরা কান্না করতেছি, আমরা দুঃখ পাচ্ছি, সব কিন্তু আমরা পাচ্ছি। কারণ কি? এটা জাস্ট আমার পূর্ববর্তী কোনো বিষয়কে এভিডেন্স করে দেয়, আমার সামনে তুলে ধরে। For we enjoy looking at the most accurate representation of things, which in themselves we find painful to see, such as the forms of the lowest animals or corpses. সেটা ওই কোনো মৃত লাশের ভিতরে হোক অথবা লোয়েস্ট অ্যানিমেলের মধ্যেও হোক, তাই না? যদি আমরা দেখি যে অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন হচ্ছে এবং সেটা অলরেডি আমরা দেখেছি বা আমরা পেইনফুল বলে মনে করছি, তাতে আমরা দুঃখ পাচ্ছি। সেটা একটা ছোট প্রাণী থেকে হলেও। হ্যাঁ, যেমন ওই যে আমরা অত মনে করে খাইতে খাইতে টেলিভিশনে দেখতেছি যে একটা হরিণকে একটা বাঘ কি করছে, তাড়ছে আর কি। তখন আমরা কি করি যে বাঘটা যেন হরিণটাকে ধরতে না পারে, এরকম ভাবি না সবাই? আমরা কি ভাবি যে ধরে খাক? আমরা কিন্তু কখনোই মনে করি না যে ধরে খাক। কিন্তু আমরা খাচ্ছি কিন্তু আমরা মনে করো, হ্যাঁ, মাছ হোক মাংস হোক, সেটা কিন্তু আমরা আবার বসে বসে খাচ্ছি আর ওই টেলিভিশন দেখে মনে মনে ভাবতেছি হাই রে হরিণটা আছে মারা পড়ে গেল, হ্যাঁ, হরিণটার কত কষ্ট হলো, বাঘটা না ধরলে পারতো, বাঘটা কত হিংস্র, ইত্যাদি আমরা ভাবছি। কিন্তু বাঘটা খাবে কি? তার যে হিংস্রতা, এটা তো হিংস্রতা নয়, দিস ইজ দ্য ইনস্টিংক্ট, তাকে খাইতে হবে। আর খাইতে হলে হরিণ বা এই সকল প্রাণী ছাড়া তার পক্ষে তো ঘাস টাস খাওয়া সম্ভব না। তাহলে সেক্ষেত্রে আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা আবার ওই কাজটাই করছি যে হয়তো দেখা যাচ্ছে বিশাল একটা গরু, ছাগল বা ভেড়া বা হচ্ছে মাছকে আমরা কেটে এখন রান্না করে খাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা দুঃখ পাচ্ছি না, নাকি? আচ্ছা, তো যাই হোক, তাই বলছি যে জি স্যার। পেইনফুল কোনো কিছু দেখলে আমরা আর কি সেটা এনজয় করি আর কি, বা সেটা আনন্দেরও হতে পারে। দ্য রিজন ফর দিস ইজ দ্যাট লার্নিং ইজ আ ভেরি গ্রেট প্লেজার, নট ফর ফিলোসফার্স অনলি বাট ফর আদার পিপল অ্যাজ ওয়েল। সবাই মোটামুটি নতুন কিছু লার্ন করে একটু মজা পায়। However, limited their capacity for it may be. বলছে যে লিমিটেড ক্যাপাসিটি থাকতে পারে, কমন পিপলদের ক্যাপাসিটি লিমিটেড, তাই তারা ফিলোসফারদের মতো এত ডিপ লার্নিং এ যেতে পারে না। বাট এভরি পিপল হ্যাজ আ গ্রেট ইন্টারেস্ট ইন লার্নিং। কোনো না কোনো কিছু তারা শিখতে চায় বা দেখতে চায় বা বুঝতে চায়। দে এনজয় সিইং লাইকনেস, তারা একই রকম কিছু দেখে এনজয় করে। যে আমার আমার একটা মানে বইয়ের কথা, নভেলের কথা খুব মনে পড়ে, যে নভেলটা আমার সাথে অনেকখানি মিলে গেছে, বুঝতে পারছো? সেই নভেলটা আমি দুইবার পড়েছি। তবে লাইকনেস, কারণ ওটা হচ্ছে হিউম্যান বন্ডেজ অফ হিউম্যান বন্ডেজের লেখা, উইলিয়াম সমারসেট মমের একটা লেখা বই, ঠিক আছে? তো ওইটা যখন আমি পড়েছি, মানে মনে হচ্ছে যেন মানে আমার সাথে অনেকখানি মিলে গেল। হ্যাঁ, তো তাই বলছি আমি খুব এনজয় করছি বইটা, এবং বইটার নাম আমি কখনোই ভুলবো না, আমার কাছে মনে হয় অন্য এনজয় করা বইয়ের নাম আমি হয়তো ভুলে যেতে পারি, কিন্তু এই বইটার নাম আমি বলছি না। ঠিক তাই বলছি, দে এনজয় সিইং লাইকনেস বিকজ ইন ডুইং সো they acquire information that is they reason out what is represent and discover. For instance, that this is a picture of so and so, এটাই জীবনটা এরকমই, আর এরকম করে তারা কি করে ডিসকভার করতে পারে, নিজের সাথে মিলিয়ে নিতে পারে। হ্যাঁ, for if by any chance the thing depicted has not been seen before, কারণ কি এর মাধ্যমে দেখা হচ্ছে যে by any chance the thing depicted has not been seen before, সে হয়তো তার ভবিষ্যৎ দেখেনি এখনো, সেটা হয়তো এর মাধ্যমে সে বিষয়টাকে ক্লিয়ার করছে না, এমনটা তো ঘটেছিল, সে হয়তো ওই জিনিসটাকে আঁচ করেনি বা খেয়াল করেনি, কিন্তু ওইটা পড়ার মাধ্যমে সে খেয়াল করে ফেলছে। অনেক কিছু ঘটতে পারে। বলছে ইট উইল নট বি দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ অ্যান ইমিটেশন অফ সামথিং দ্যাট গিভস দ্য প্লেজার। বলছে এটা তো শুধু প্লেজার দেয় এমন কিছু যে ইমিটেট করছে তা নয়, বাট দ্য এক্সিকিউশন অর দ্য কালারিং অফ সাম আদার সাচ কজেস। অথবা হতে পারে সেটাকে কালার করে বলা হয়েছে, মানে কালারিং মানে কি,
আরো হয়তো ভালো করে বলা হয়েছে, হ্যাঁ, যা আছে তার থেকে রংচং করে বলা হয়েছে, যেটুকু ছিল তার সঙ্গে বাড়িয়ে 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 বলা হয়েছে, তাই না? অতএব যেভাবে হোক না কেন, কিন্তু আমরা মোটামুটি যখন বুঝি যে আমার জীবনে এরকম একটা ঘটেছে, আমি এটা খেয়াল করি, এখন তাই তো, এমনটা তো আমিও করেছি, এমনটা তো আমারও হয়েছিল, অথবা ভবিষ্যতে এমনটা তো হতেই পারে, আর ইনভেস্ট করা উচিত, আমি যে কাজগুলো করছি তার সাথে মিলিয়ে তো এমনটা ঘটতেই পারে, এরকম করে আমার ক্ষেত্রে ইনভেস্টটা আরো বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাই বলতেছে যে দ্য ইনস্টিংক্ট, তাহলে দুটো বিষয় মানুষ কেন ইমিটেট করে, তাহলে মানুষ দুটো কারণে ইমিটেট করে, কি কি বলতো? একটা হচ্ছে তারা ইমিটেট করতে, মানে এটা তাদের ইনস্টিংক্ট বা ইনহেরেন্ট, তারা ইমিটেট করতে পারে। আর একটা হচ্ছে কি, এনজয় করে। এনজয় করা, তাই তো? হ্যাঁ, তাই বলছে দ্য ক্রিয়েশন অফ পোয়েট্রি জেনারেলি ইজ ডিউ টু, তাই তো, টু কজেস, একজন ইমিটেট করে আর একজন ইমিটেশনটাকে এনজয় করে। এই যে এখন এনজয়টা সে যে কারণে করুক, আর ইমিটেশনটা সে যেভাবেই হোক এনজয় করে। তো দ্য ইনস্টিংক্ট ফর ইমিটেশন দেন ইজ ন্যাচারাল টু আস, as is also a feeling for music or rhythm, সেটা যাই হোক, রিদম হোক, মিউজিক হোক, also and meters are obviously details section of rhythms, তাই তো? Starting from this natural aptitude and by a series of, for the most part, gradual improvement on their first efforts, men generally eventually created poetry from their improvisation. Improvisation মানে কি? একটা জিনিসকে যেমনটা আছে সেটাকে নিজের মতো করে তৈরি করে নেওয়া, ঠিক আছে, নিজের মতো করে তৈরি করে নেওয়া। এই বইটা দেখলে আমার এক বন্ধুর কথা মনে পড়ে, সে হলো কামাল, বুঝতে পারছো? সে মাদ্রাসায় কাজ করে, আমরা একই মেসে থাকতাম। তো এই বইটা নিয়ে সে পড়েছিল, সব ওর হাতে লেখা খুব সুন্দর ছিল, বুঝতে পারছো? সে ওই যে আর্টের কাজ করতো, ওই যে হাতে লিখতো না আগে, হাতে লিখে ব্যানার ট্যানার ডিজাইন করা, হ্যাঁ, বিভিন্ন দেয়ালে দেওয়ালে লেখা, হ্যাঁ, অনেক সুন্দর করে আগে শিখেছি, মানে খুব গরিব ছিল আর কি, খুবই গরিব ছিল। তো বইটা তখন কিনতে পারতাম না, তখন আমাদের দেখা যাচ্ছে বইটা নিয়ে গিয়ে পড়তো, কিন্তু পড়তো ভালো, দেখছো কিভাবে দাঁড়িয়ে আছে সব লেখা টেখে দাঁড়িয়ে। আমরা ইয়া করতাম, গ্রুপ স্টাডি করতাম, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দায়িত্ব থাকতো যে এই অংশটা বার করে এই কাজটা করতে হবে, করে সে কাজগুলো দেখা করছে আর কি। তাই হচ্ছে বাট দ্য এক্সিকিউশন অর দ্য কথা গেল না, আচ্ছা, তাহলে ইমপ্রোভাইজেশন, যেটা আমরা নতুন করে কি করছি, যা আছে সেটাকে আমি ইমপ্রোভাইজ করে নতুন করে নিজের মতো করে ক্রিয়েট করছি। হাউএভার পোয়েট্রি সুন ব্রাঞ্চ ইনটু টু চ্যানেলস, এই যে গেল, তাহলে আমরা পোয়েট্রিটা সৃষ্টি হয়েছে, তাহলে যদি পোয়েট্রি সৃষ্টি হয় দুটো কারণে, আর দুটো কারণ কি কি? ইনস্টিংক্ট ফর ইমিটেশন, আর হচ্ছে এই যে টু এনজয় ওয়ার্কস অফ ইমিটেশন। এই দুটো কথা কিন্তু এখানে এত করে বলা হলো আর কি, কেন এনজয় করি, কি কারণে করি, এইটাতে বলেছেন আর কি। However, poetry soon branch into two channels, দুটো ভাগে ভাগ হয়ে গেল, according to the temperaments of individual poets, poets এর মেন্টালিটি অনুসারে কে কেমন সে তেমনটা লিখবে। ওই যে বললাম যে রবার্ট এডিগার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দুইজন দুইভাবে দেখছে। The more serious minded among them represent noble actions and the doing of noble persons, তাহলে হচ্ছে যারা হচ্ছে খুবই সিরিয়াস মাইন্ডেড, মানে গম্ভীর টাইপের, তারা হচ্ছে হাসি খেলা তুলে ধরে না, তুলে ধরে কেমন গম্ভীর কোনো কিছু, তাই তো, নোবেল কোনো কিছু, তাই তো, এবং সেটা হচ্ছে খুবই হায়ার লেভেলের হবে, তাই না, এবং তাদের পতন হোক বা উত্থান হোক সেটাও এরকম হাই লেভেলের হবে, সেরকম একটা বিষয়টা। While the more trivial wrote about the meaner sort of people, আর তাদের মেন্টালিটি যেমন, তারা হচ্ছে ওই মিনার sort of people, মানে কি ছোট, মানে একদম নিচু প্রকৃতির মানুষকে তারা তুলে ধরবে। Thus while that one top wrote hymn and panegyric, হিম মানে কি বললাম, ওই যে বিভিন্ন সঙ্গীতগুলো, তাই তো। প্যানেজিটিক কি জিনিস বলতো? যারা সিরিয়াস মাইন্ডেড, প্যানেজিটিক কি জানা আছে? এটা হচ্ছে a public speech or elegiac speech, যেগুলো আমরা বলি, published text in praise of someone or something, মানে হচ্ছে ওই যে কাউকে, যেটা আমরা ওই যে স্কুল কলেজের সময় এটা করেছো না, স্মারকলিপি না স্মারক কি যেন ভুলে গেলাম না, এখন বলতে বাংলায় দেয়ালিকা স্যার, না দেয়ালিকা না, কোনো আমাদের শিক্ষক বা প্রিন্সিপাল বা কোনো মানে বড় মাপের ব্যক্তি রিটায়ার্ড হলে বা হচ্ছে না ওরে ফেয়ারওয়েলের সময় আমরা পাঠ করি, এটাকে লিখে সুন্দর করে লিখে আমরা পাঠ করি, স্মারকলিপি। স্মারকলিপি না, বাংলাদেশে এই মুহূর্তে বলতে
মানপত্র বলো 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 এটা। মানপত্র মনে হ্যাঁ হয়। এই মানপত্র, ইয়েস, ওইটাই কথা বলছি। হ্যাঁ, তাই তো আমরা লিখি তাই না, বিশেষ সম্মাননা দিয়ে এই সেই বলে আমরা কিন্তু অনেক সময় লিখি। তাই হচ্ছে হিম অ্যান্ড প্যানেজিরিক মানে হচ্ছে, হিম মানে হচ্ছে ধর্মীয় সঙ্গীতগুলো, আর প্যানেজিরিক হচ্ছে ওই জাতীয় এলিজিয়াক হতে পারে, দুঃখের সময় মানে মৃত্যুর সময় হতে পারে, অথবা এমনিতে কোনো একজন ব্যক্তিকে প্রেইজ করে লেখা হতে পারে। এগুলো সিরিয়াস মাইন্ডেড পিপলরা লেখে। অন্যদিকে দিস আদার বিগেন বাই রাইটিং ইনভেক্টিভ, যারা মিনাসোটা পিপল নিয়ে লেখে, নিম্ন মানসিকতা। উই নো অফ নো পয়েন্টস অফ দিস কাইন্ড বাই এনি পোয়েট আর্লিয়ার দ্যান হোমার। হোমারের আগে এরকম কেউ লিখেছে বলে আমার মনে হয় না। Though it is likely enough that many poets wrote them, but from Homer onwards, example may be found. মানে এক্সাম্পল মানে পরবর্তী দেখা গেছে সিরিয়াস বিষয় নিয়ে লিখেছেন। His own Margitis, for instance, and poems of the same type. It was in such poem that the iambic meter was brought into use of its appropriateness for the purpose. It is called iambic today, from being the meter in which they wrote iambas or lampoons or against one another. আসলে এই পর্যন্ত আজকে আমরা রাখি, ঠিক আছে? কারণ আচ্ছা না, আমরা এই পর্যন্ত শুরু করি। both tragedy and comedy এর আগ পর্যন্ত আমরা দেখি কারণ আছে। In this way, it came about some of our earlier poets became writers of heroic and some of iambic verse. But just as Homer was the supreme poet in the serious style, standing alone both in excellence of composition and in the dramatic quality of his representation of life. তাহলে পয়েটদের অনুসারে দুই ধরনের হয়, তাই না? পয়েটরা তাদের মেন্টালিটি অনুসারে তিনি কয় ভাগে ভাগ করলেন এই জায়গায় পয়েটদেরকে? দুই ভাগে। দুই ভাগে, তাই তো? একদল হচ্ছে কি যারা সিরিয়াস মাইন্ডেড থাকে, একটা হচ্ছে সিরিয়াস মাইন্ডেড যারা তারা কি করে নোবেল অ্যাকশন এন্ড দ্য ডুইং অফ দ্য নোবেল পারসন রিপ্রেজেন্ট করে। হোয়াইল দ্য মোর ট্রিভিয়াল মাইন্ডেড পারসন, এরা শুধু মিনারসোটা পিপল দিয়ে লেখে, তাদেরকে আমরা কমেডি বলবো আর কি। আচ্ছা, এরপর হচ্ছে একবারে মানে ওই কথাগুলোকে বর্ণনা করা হচ্ছে যে সিরিয়াস স্টাইল গেছে, তার মধ্যে তিনি হচ্ছেন আমাদের হোমার, যাকে আমরা সিরিয়াস মাইন্ডেড পিপল বলছি। But also in the dramatic character that he imparted not to invective but to his treatment of the ridiculous. He was the first to indicate the forms that comedy was to assume. তার মানে তিনি মেনলি ট্র্যাজিক বিষয়গুলো তুলে ধরেছেন, তারপর তিনি ইনভেক্টিভ না হোক কিন্তু তিনি চেষ্টা করেছেন ওই কমেডিক ব্যাপারগুলোকে নিয়ে আসতে। এই জন্য তাকে বলা হচ্ছে কি দ্য ফার্স্ট টু ইন্ডিকেট দ্য ফর্ম দ্যাট কমেডি ওয়াজ টু আসিউম, মানে কমেডি কেমন হতে পারে এটা হোমারই প্রথম দেখিয়েছে বলে মনে করা হয়। For his Margitis bears the same relationship to our comedies as his Iliad and Odyssey bear to our tragedy. তাহলে তার আমাদের আজকের ট্র্যাজেডিগুলো ইলিয়াড এবং হোমারের সাক্ষ্য প্রমাণ মানে বহন করে, একইভাবে মার্গিটিস আমাদের কমেডির বিষয়গুলোকে বহন করে। When tragedy and comedy appeared, those whose natural aptitude inclined towards them, the one kind of poetry wrote comedies instead of lampoon. Those who were drawn to the other wrote tragedies instead of epics. For these new forms were both grander and more highly regarded than the earlier. মানে মূল কথা হলো যে দেখা যাচ্ছে যে এখন মানুষ কি এপিক লেখে না ট্র্যাজেডি লেখে, কোনটা বেশি লেখে এখন বর্তমানে? ট্র্যাজেডি। ট্র্যাজেডি, তাই না? তার মানে কি এখন তো আর এপিক লেখে না মানুষ, তার মানে ওই এপিক থেকেই দেখো ইলিয়াড এবং ওডিসি থেকে এপিক না, তার মানে তখনকার মানুষ এপিক লিখেছে, কিন্তু এখনকার মানুষ আর এপিক লেখে না, ওই এপিকের স্টাইলে তারা এখন ট্র্যাজেডি লেখে, ঠিক আছে? তাই বলছে যে তখনকার মানুষ আগে ল্যাম্পুন লিখতো আর এখনকার মানুষ কমেডি লেখে। মানে ল্যাম্পুন হচ্ছে ওই রকম ইনভেক্টিভ টাইপের বা হচ্ছে হাস্যরসাত্মক কমেডি রিলেটেড বিষয়, যেগুলো মানুষ এখন ল্যাম্পুন লেখে না, লেখে কি দেখো যে যার যেমন ন্যাচারাল ইনস্টিংক্ট, but those whose natural aptitude inclined them towards the one kind of poetry wrote comedies instead of lampoons, and those who are drawn to the other, মানে একদিকে যারা হচ্ছে মিনার সর্ট অফ পিপল, যারা হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে মানে ওর্স দিকগুলো, তারা লেখা হচ্ছে ল্যাম্প, আগে লিখতো ল্যাম্পুন, এখন আর ল্যাম্পুন লেখে না, ল্যাম্পুনের ধারাবাহিকতা লেখা হচ্ছে কমেডি। আর যারা সিরিয়াস ছিল, তাই তো সিরিয়াস মাইন্ডেড, তারা লিখেছিল এপিক, এখনকার মানুষ ওই এপিকের আদলে ট্র্যাজেডি লেখে। For these new forms, অতএব এখন এগুলো নিউ হয়ে গেছে, ফর্মগুলো নিউ হয়ে গেছে, both grander and more highly regarded than the earlier. অতএব এপিকের চেয়ে ট্র্যাজেডি এখন বেশি রিগার্ডেড করা হয় হাইলি, ল্যাম্পুনের থেকে এখন কমেডিকে আরো বেশি হাইলি রিগার্ড করা হয়ে থাকে। তার মানে আমরা আজকে যে ট্র্যাজেডি বা কমেডি পাচ্ছি এগুলো আসলে ওই পোয়েট্রি থেকেই এসেছে, ভার্স থেকেই উঠে এসেছে। ওটা ছিল ন্যারেশন, যেমন ইলিয়াড ওডিসি এটা কি ন্যারেশন
নাকি হচ্ছে রিপ্রেজেন্টেশন, ডুইং থিংস, কোনটা বলো? ইলিয়াড এবং ওডিসি হচ্ছে এপিক, এগুলো তো আর ড্রামা নয়, তাই না? তাহলে এগুলো পড়ার জন্য, কারণ কবি এগুলো ন্যারেটিভ ওয়ে তুলে ধরেছে। আর কমেডি আর ট্র্যাজেডি এগুলো কি পড়ার জন্য? না স্যার, মেইন ক্যারেক্টার একটা হ্যাঁ, আছে মানে না, ক্যারেক্টার যেটা দিয়ে বল এগুলোকে রিপ্রেজেন্ট করা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে এসেছে আর কি। বলছে দিস ইট ইজ বিয়ন্ড মাই স্কোপ হিয়ার টু কনসিডার whether or not tragedy is now developed as far as it can be in its various forms and to decide this both absolutely and মানে এখানে তিনি বলছেন যে এটা আমার এখন হিসাবের বাইরে, ইট ইজ বিয়ন্ড মাই স্কোপ, এটা আমি কনসিডার করব কিনা যে আসলে ট্র্যাজেডি কোথা থেকে আসছে এটা নিয়ে আমার ভাবার দরকার নেই। কিন্তু মোটামুটি এটা বলতে পারি কি সময়ের বিবর্তনে আস্তে 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 পরিবর্তনগুলো হতে হতে এই পর্যায়ে চলে এসেছে। যদি ইংরেজি সাহিত্যে আমরা ট্র্যাজেডি বা কমেডিগুলো অনেক পরে পেয়েছি, এলিজাবেথ নিজে, কিন্তু গ্রিক সাহিত্যে এগুলো অনেক আগে থেকে মেনে শুরু হয়েছে, না? যেটা ইডিপাস আমরা দেখেছি, না, ট্র্যাজেডি। তারপরে অ্যারিস্টোফেন্সের রয়েছে দ্য ফ্রগস, যেটা তোমরা কমেডি পাবা, গ্রিক সাহিত্য পড়তে মানে ফোর্থ ইয়ার অথবা মাস্টার্সে আছে, যেটা তোমরা পড়বা, ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, ইয়েস। ওখানে তোমরা পাবা যে ট্র্যাজেডি কমেডি অনেক পুরনো ব্যাপার, সেটা ওই গ্রিক সাহিত্য অনেক আগেই শুরু হয়েছিল। আচ্ছা, তাহলে একটু যতটুকু পড়লাম এগুলো একটু পড়বা, সাথে যদি সম্ভব হয় তোমরা যেগুলো আমরা পড়ে ফেলেছিলাম এর আগে, তাই না, একটু রিভাইজ দিবা, তাহলে আমরা দ্রুত যেতে পারবো। কারণ ওগুলো আমরা বাদে কিছু কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো, আর বাকিটা তো তোমরা একটু দেখবা। কারণ বেসিক ব্যাপারটা যেটুকু সেটুকু একটু পড়া উচিত। তাহলে দেখো কিভাবে ধীরে 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 তিনি আলোচনা করছেন যে কিভাবে এগুলো ইমিটেশন, আর কিভাবে পোয়েট্রি থেকে পোয়েট্রির বিভিন্ন মাধ্যম, তারপরে চলে আসলো ট্র্যাজেডি, এইভাবে চলতে চলতে এখন বর্তমানে ট্র্যাজেডি কমেডি তার ওইভাবে ড্রামা ঠিক হয়ে তাহলে লেখা হয় না, এগুলো দরকার পড়ে না, মানুষ হতে ইন্টারেস্টেড না। এখন যা আছে শুধু রিলস আর টিকটক, নাকি? এটা দিয়ে মানুষ এখন যথেষ্ট পরিমাণে সময় পার করে দিচ্ছে। আচ্ছা, তো কিছু কি বোঝা গেল? বলো, যা পড়লাম কিছু কি বোঝা গেল না কিছু বোঝা গেল না? জি স্যার, কিছুটা বুঝছি, আর একবার করতে হবে। একটু বাড়িতে পড়ে নিলে মূল কথাগুলো, যেগুলো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল থেকে মূল কথাগুলো একটু বারবার একটু খেয়াল করে নিও। হ্যাঁ, একটু খেয়াল করে নিও। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। একটু ভালো করে পড়াশোনা করো। আর স্পেশাল কারো কোনো কথা আছে যদি থাকে বলো, না হলে এখানে রাখছি আজকে। স্যার, হিস্টোরিতে তো ইমপ্রুভ দিতে হবে, সেকেন্ড ইয়ারের সাথে একটু অ্যাড করাই দিবেন। আচ্ছা, তোমাদের জন্য একটা আলাদা একটা ইমপ্রুভমেন্ট, ওই যে ফার্স্ট ইয়ার যেমন করেছিলাম একটা গ্রুপ করব, দেখি আগে তোমাদের ইয়াটা কি গ্রুপ করে আলাদা করে, কারণ ওদের সাথে যুক্ত হলে আমার আবার একটু ওই যে মানে হিসাব রাখতে ভুল হবে, তো আইডি দেওয়াতে, এই জন্য তোমাদের জন্য আলাদা গ্রুপ করবো, কিন্তু ক্লাস ওদের সাথে আমি লিঙ্ক শেয়ার করবো, তোমরা সাথে ক্লাস করবা, এবং ওদের গ্রুপে যা দিব তোমাদের গ্রুপে তাই শেয়ার করে দিব। স্যার, এটা বলতেছিলাম, আমারও তো স্যার যে লিটারেচার আবার দিতে হবে, মানে দিছিলাম না পরীক্ষা। একটু পড়তে হবে, হ্যাঁ, একটু ভালো করে পড়তে হবে। কি বলো, পড়তে হবে। স্যার আমাদের তো বলতে স্যার কি স্যার, আমাদের আগে লিটারেচারের স্যার হচ্ছে প্রশ্নগুলো একটু লেট করে দেওয়া হয়েছিল তো, আর আপনি যখন দিয়েছিলেন তারপরে আমি আবার পড়তে পারি নাই, এই জন্যই সমস্যাটা হয়ে গেছে। তো যাই স্যার হোক মানে স্যার, ওই এখন কি করা যাবে? এখন মূল কথা হলো স্যার ওই প্রশ্নের অপেক্ষায় থাকবো কিভাবে না। আমরা সেটা আমি আমি বলে দিব, টেনশন করার কোনো কারণ নেই। হ্যাঁ, গ্রুপটা করে আমি বলে দিব, আগে দু একদিন যাক, সবাই আগে বোঝো। এগুলো দিয়েও খুব একটা কাজ হয় না, কাজ হয় কম আর কি, কারণ যারা পড়ে না তারা কখনোই পড়ে না। ও যদি ঠ্যাং ভেঙে দেওয়া হয় মেরে, তারপরও পড়বে না। 2 দিন আবেগে কাজ করার পর ও 3 দিনের দিন ও এমনি দেখাচ্ছে যে ইয়া হয়ে যাবে। পড়াশোনা করতে হবে, তা না হলে হবে না, আরামে করে কাজ হবে না কোনো। সেটা তো বুঝতে পারতেছো, 3rd ইয়ার পড়তেছো, তারপরেও তোমাদের সতর্কতা তো হয়নি। হ্যাঁ, ক্লাস করার টাইম নাই, তোমাদের পড়ার টাইম নাই। ক্লাস সেখানে কি স্যার লিটারেচারের ক্লাস কতগুলো নেওয়া হয়েছে? এলিজাবেথান এজ পর্যন্ত নেওয়া হয়েছে, আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ওকে, বাই।